আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা কেমিস্ট্রির স্পেশাল ক্লাসে উপস্থিত। আর আমাদের সেমিস্টার ফাইনাল এক্সামের আজকেই কেমিস্ট্রির ফার্স্ট লেকচার। এবং সত্যি কথা বলতে দুঃখজনক হলেও সত্যি, আমাদের পুরো সিএসি ডিপার্টমেন্টের কেমিস্ট্রির একটাই কোর্স। আর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করার এর আগে কখনো সুযোগ হয় নাই আমাদের, যেহেতু আমাদের আগামীকালই সেমিস্টার এক্সাম। তো সেমিস্টার এক্সামের জন্য আমরা কিছু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ডিসকাশন করার চেষ্টা করতেছি। তো আজকেই এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং হয়তো বা আজকেই এটা আমাদের লাস্ট ক্লাস। তারপরেও যদি আমাদের সামনে কেমিস্ট্রি কোনো একটা অংশ থাকে, আমাদের তো কোনো কোর্স নাই কেমিস্ট্রি, কিন্তু আমাদের এমনি যদি কোনো অংশ থাকে, দেন পরবর্তীতে আমরা কেমিস্ট্রি নিয়ে আবার ডিসকাস করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে ওভারঅল আমাদের ক্লাসের মধ্যে মূল আলোচনা হবে ম্যাথমেটিক্স অংশটা একটু ভালো করে, দেন আমাদের কিছু তাত্ত্বিক ডায়াগ্রাম যে অংশ আছে সেগুলো। তো আমাদের যে সাজেশন রয়েছে পরীক্ষা, এর মধ্যে স্যার আমাদেরকে বলছে যে আমাদের প্রশ্নের মধ্যে কিছু মলিকুল দেওয়া থাকবে বা যৌগ দেওয়া থাকবে, যেমন হচ্ছে তোমার এই যে দেখা যাচ্ছে H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে OH আয়ন, এগুলো দেওয়া থাকবে। তো এখন আমাদের বের করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে কোনটা অ্যাসিড এবং কোনটা বেস। এবং এই ক্যাটাগরাইজটা শুধু অ্যাসিড আর বেস এর মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে মোট 6টা স্টেপে আমাদের এটা লিখতে হবে। অর্থাৎ আমাদের যতগুলো মলিকুল থাকবে প্রশ্নে, আমাদের এইভাবে লিখতে হবে কোনটা আমাদের অ্যারিনিয়াস অ্যাসিড, অ্যারিনিয়াস বেস, ব্রোনেস্টেড অ্যাসিড, ব্রোনেস্টেড বেস এবং লুইস অ্যাসিড, লুইস বেস, এই 6টা ক্যাটাগরিতে ভাগ করে লিখতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, আমরা জানি অ্যাসিড বেসের জন্য 3টা স্পেশাল থিওরি আছে, আরহেনিয়াস, ব্রোনেস্টেড আর হচ্ছে কি লুইস, এই 3টা থিওরি। তো আমাদের আসলে পরীক্ষাতে 2 টাইপের প্রশ্ন আসবে, যেটা স্যারের প্রশ্ন থেকে বা সাজেশন থেকে জানতে পারলাম। এক টাইপের প্রশ্ন হচ্ছে যে এই আরহেনিয়াস, তারপর হচ্ছে ব্রোনেস্টেড আর হচ্ছে লুইস, এগুলার সম্পূর্ণ সংজ্ঞা সহ একটা করে এক্সাম্পল দিতে হবে। যেমন আরহেনিয়াসের সংজ্ঞাটা কী, তারপর হচ্ছে ব্রোনেস্টেডের সংজ্ঞাটা কী, লুইসের সংজ্ঞাটা কী, এগুলো আমাদের প্রথমত সংজ্ঞা লিখতে হবে ইংলিশে, দেন একটা করে উদাহরণ দিতে হবে। এটা হচ্ছে এক ক্যাটাগরির প্রশ্ন। আর পরবর্তী ক্যাটাগরির প্রশ্নটা হচ্ছে এরকম, আমাদের উদ্দীপকে মৌলিকুল দেওয়া থাকবে বা মৌলর নামটা লেখা থাকবে, এখন এই মৌলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটা আমাকে এরকম সুন্দর করে ক্যাটাগরাইজ করে লিখতে হবে। এটা হচ্ছে 2 রকম প্রশ্ন থাকবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও। আমাদের মানে প্রশ্নের ফরম্যাট কেমন থাকবে সেটা নিয়ে কথা বলতেছি। যারা যারা উপস্থিত আছো একটু আমাকে জানায়ও আমার কথাটা বুঝছো কিনা, যে 2 ফরম্যাটে থাকবে। একটা হচ্ছে সংজ্ঞা সহ উদাহরণ এক ফরম্যাট, আর একটা হচ্ছে জাস্ট আইডেন্টিফাই করা কোনটা লুইস অ্যাসিড, লুইস ক্ষার, তারপর হচ্ছে আর্নিয়াস অ্যাসিড, আর্নিয়াস ক্ষার, এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে আমার কথা বুঝতেছো একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো, ভয়েসে বলো বা চ্যাট বক্সে বলো, দ্রুত বলতে হবে। সবাইকে আমার কথা ক্লিয়ার বুঝছো? আচ্ছা, জি ভাই বুঝতে। তো আমাদের যেই শিট ছিল পিডিএফ শিট, সেই পিডিএফ শিটের মধ্যে সেকেন্ডটা আলোচনা করতেন। সেকেন্ডটা আলোচনা করো। আচ্ছা, সেকেন্ডটা বলতে বুঝি নাই। আচ্ছা স্নেহা, সেকেন্ডটা বলতে কোনটার কথা বলছো? আসলে মানে প্রশ্নটা বুঝি নাই তো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আরএনএস বেস এই জায়গায় তো সোডিয়াম হাইড্রোক্সাইড দুইবার লিখে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ আমি বলি, শোনো, এখানে উদ্দীপক দিয়ে আসবে যে, আচ্ছা উদ্দীপক দিয়ে আসবে যে, আচ্ছা বলি, এই যে আমাদের উদ্দীপকে এগুলো লেখা থাকবে, কিছু মলিকুল লেখা থাকবে। এখন সেই মলিকুলগুলো কোন কোন ক্যাটাগরিতে পড়তেছে সেটা আমাকে লিখতে হবে এরকম সুন্দর করে সিরিয়াল মতো। আমি জাস্ট বলি, আমাদের মনে করো যে 5টা মলিকুল দেওয়া থাকবে। সাপোজ আমাদের লেখা থাকবে H2SO4 একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা, পানি একটা, অ্যামোনিয়া একটা, এরকম আরও কিছু লেখা থাকবে। তো এর মধ্যে কোনটা আমার আরএনিয়াস অ্যাসিড, কোনটা বেস, কোনটা লুইস অ্যাসিড, লুইস বেস, এগুলো আমাকে আলাদা আলাদা জায়গায় বসাতে হবে। মনে করো উদ্দীপকে 5টা মলিকুল দেওয়া আছে, এখন কোনগুলা কোন বেস অ্যাসিডের মধ্যে পড়ছে এটা তো আমাকে সুন্দর করে ক্যাটাগরাইজে লিখতে হবে। মনে করো দেওয়া আছে প্রশ্নের মধ্যে 5টা, সেটার মধ্যে আমি এরকমভাবে ক্যাটাগরাইজ করলাম, 6টা ক্যাটাগরাইজ, দেন আমি বসাবো এটা হচ্ছে আমার অ্যারেনিয়াস অ্যাসিডে, এটা বেসে, এটা লুইস অ্যাসিডে, এটা লুইস বেস, এরকম করে আমরা বসাবো আর কি। তো যেই মলিকুলগুলো আমাদের পিডিএফে দেওয়া আছে সেখান থেকে বাছাই করে সবগুলো আর কি এখানে সাজানো হয়েছে আর কি, কোনটা আমাদের কোন ফর্মে কাজ করবে সেটা আর কি। তো স্নেহা আমার কথা কি বুঝতে পারছো?
ইমরান সংজ্ঞাগুলো একটু মানে বলে দিবা, অ্যারেনিয়াস কোনটা, কনস্ট্যান্ট কোনটা, বুস্ট কোনটা? আচ্ছা হ্যাঁ, আমি বলি সংজ্ঞা। আচ্ছা আচ্ছা বুঝছি। সংজ্ঞাটা আমাদের মূলত যে ইন্টারে যে মেইন বই এটা আছে না, আচ্ছা হ্যাঁ, স্নেহা বুঝতে পারছো, ওকে। আমাদের সংজ্ঞাগুলো যে আছে ইন্টারে যেই তোমার মেন যে ইয়াটা আছে, বইটা আছে, সেই বইটাতে বাংলায় সুন্দর করে তোমার সংজ্ঞাটা লেখা আছে, কিন্তু আমি তোমার করে ইংরেজির সংজ্ঞাটা বলতে পারি না। ইংরেজিতে যে সংজ্ঞা বলবো, আমি তো ইংলিশে আমি পারি না। জাস্ট আমি তোমাকে জাস্ট এতটুকুই বুঝায় দাও নাকি বাংলায়? বুঝি নাই। বলছি যে তুমি তো সংখ্যা মানে বুঝছো তো কোনটাকে অ্যারেনিয়াস কোনটাকে কনস্ট্যান্ট করে, সেটা আমাকে বুঝায় দাও। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি প্রশ্ন। আচ্ছা বলি, এখানে আরহেনিয়াসের অ্যাসিড আর বেজের মধ্যে একটা কথা হচ্ছে তোমাকে পানি থাকতে হবে, জলীয় মাধ্যম থাকতে হবে। আর জলীয় মাধ্যমে যদি H+ আয়ন ছেড়ে দেয় সেটা হবে অ্যাসিড, আর যদি H+ OH- আয়ন ছেড়ে দেয় এটা হবে ক্ষার। মহিউদ্দিন, যেটা বলি একবারে সিম্পল কথা হচ্ছে, আমাদের আরহেনিয়াসের অ্যাসিড বেসের মধ্যে জলীয় মাধ্যম হতে হবে, অ্যাকোয়াস মাধ্যম। অ্যাকোয়াস মাধ্যমে কোনো একটা মলিকুল যদি H+ আয়ন ছেড়ে দেয় পানিতে সেটা হবে অ্যাসিড, আর কোনো একটা মলিকুল যদি আমাদের OH- আয়ন ছেড়ে দেয় সেটা হবে ক্ষার। যেমন দেখো আরহেনিয়াস অ্যাসিডে তুমি যদি এই H2SO4-কে পানির মধ্যে ঢালো, তাহলে এই H2SO4 থেকে H+ গুলো পানিতে চলে যাবে বা পানির মধ্যে ছড়িয়ে যাবে, তখন আমরা বলবো H2SO4 একটা অ্যাসিড, আরহেনিয়াস অ্যাসিড, কারণ এই যৌগটা পানির মধ্যে H+টা দিয়ে দেয় বা পানির মধ্যে H+ ছাড়ে। এটা হচ্ছে মেন বিষয়, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেস কেমনে বুঝবো? যখন এটাকে পানির মধ্যে চুবাবো বা ডুবাবো, পানির মধ্যে ডুবানো হলে কি হবে, এটা জাস্ট OH- আয়ন ছেড়ে দিবে, অর্থাৎ পানিতে যে H+ ছেড়ে দেয় সেটা অ্যাসিড হয়ে যায়, আর পানিতে যেটা OH- আয়ন ছেড়ে দেয় সেটা কি হয়ে যায়, ক্ষার হয়ে যায়। কথা কি বুঝছো? হ্যাঁ, আমাকে জানাও মহিক আমার কথা কি বুঝতে পারছো কিনা। ইয়েস বস, নেক্সট। আচ্ছা, এরপরে আমাদের যে আরও কিছু মানে আর্টিকেল আছে, কিছু নিয়ম আছে, যেমন বর্নিস্ট অ্যাসিড, তারপর লুইস অ্যাসিড, এগুলোর মধ্যে। তো এখানে আবার ওই যে বর্নিস্টের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সেটা কী ছিল মানে যে H+ দেওয়া আর হচ্ছে H+ নেওয়া, এ একটা বিষয়। একটা হচ্ছে H+ দিবে আর একটা হচ্ছে কি H+ নিবে। আর লুইস অ্যাসিডের মধ্যে হচ্ছে তোমার ইলেকট্রন দিবে, ইলেকট্রন নিবে। এখন এই দুইটা ক্যাটাগরাইজটার মধ্যে একটু আমার ঝামেলা, বুঝছো? কোনটার মধ্যে কী ছিল আমার পুরোপুরি খেয়াল নাই। আমি এটা পরে ডিফল্ট বাই আলোচনা করে দিব না, বা পরে বলে দিব না একসময় গ্রুপে। আপাতত যে কাজটা করবা, এই চারটাকে মুখস্থ করবা, ঠিক আছে? কারণ এই মলিকুল থেকেই পরীক্ষা প্রশ্ন দিবে, যতটুকু স্যার পিডিএফে দেওয়া আছে। জাস্ট মনে রাখবা কোনটা তোমার আয়নিয়াস অ্যাসিড, আয়নিয়াস বেস। দেখো আয়নিয়াস বেসের মধ্যে আমাদের, আমি জাস্ট একটা পার্থক্য বুঝা দিই, সেটা হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আবার পানি আমাদের এখানে আছে, আবার হচ্ছে এখানে আছে, আবার এখানে আছে। এখন একটা বিষয় খেয়াল রাখবা, কিছু কিছু যৌগ যেগুলো আমাদের কি হয়, উভয়ধর্মী হয়। যেমন পানি একটা উভয়ধর্মী পদার্থ, এটা একটা অ্যাসিডও হয়, আবার এটা একটা ক্ষারও হয়। যেমন এটা বর্নস্টেডের অ্যাসিড, আবার হচ্ছে বর্নস্টেড ক্ষার, আবার এটাকে বলা হয় লুইস বেস। তো আমাদের পানির যে কম্পোনেন্ট সেটা কিন্তু উভয়ধর্মী, তো এই জন্য পানিগুলো একাধিক জায়গাতেই লেখা হয়। আবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই ক্ষারটা সব সূত্রই মেনটেন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা আরহেনিয়াসের সূত্র মেনটেন করে, এই জন্য আরহেনিয়াসের ক্ষার। আবার বর্নিস্টের সূত্র মেনটেন করে, বর্নিস্টেড ক্ষার। আবার লুইসের সূত্র মেনটেন করে, এই জন্য এটা লুইস ক্ষারও বলে। মানে এই কম্পোনেন্টগুলো আমাদের অনেকে ইম্পর্টেন্ট এবং অনেকটা স্পেসিফিক, কারণ এগুলো সব জায়গায় কাজ করে। এই জন্য আমাদের প্রতিটা ক্যাটাগরাইজের মধ্যে এগুলো পড়ে গেছে। আর বাকিগুলো আমাদের আলাদা আলাদা, কিছু কিছু যোগ্য থাকবে, এগুলো আলাদা আলাদা। এই হচ্ছে মূল বিষয়। তো মূল বিষয়টা হচ্ছে জাস্ট এই চারটা মুখস্থ করবা, কারণ পরীক্ষাতে মলিকুল দেওয়া থাকবে, জাস্ট এরকম ক্যাটাগরাইজেস ভাগ করতে হবে। আর যদি ভুল লিখি আমি, তাহলে কিন্তু নাম্বার কেটে যাওয়া হবে। এটা হচ্ছে ক্যাটাগরাইজ করতে হবে, কোনটা অ্যাসিড কোনটা বেস, কোন কোন জায়গার মধ্যে কোনটাকে কোন অ্যাসিড বলে বা কোনটাকে কোন ক্ষার বলে। কথা কি বুঝতে পারছো? এতটুকু জাস্ট এই নোটটা মুখস্থ করবা, বাস এতটুকুই। এটা জাস্ট মুখস্থ করবা যে কোনটাকে কোন ফর্মে কাজ করে। এই সবাইকে কথা বুঝছেন? এতটুকুই তোমাকে জানাবেন প্লিজ।
ভাই এই জায়গা থেকে কত মার্কের প্রশ্ন থাকতে পারে এটা? এটা mark কত থাকবে? থাকতে পারে 2 থেকে 3 এরকম, যতটুকু আমার ধারণা এরকম থাকতে পারে। জাস্ট ভাই, এতটুকু। এই জায়গায় কি থিওরিগুলো উল্লেখ করতে হবে? বুঝি না, কি বললা? এখানে কি থিওরিগুলো উল্লেখ করতে হবে? না না, এখানে থিওরি না, বলি 2 ক্যাটাগরির প্রশ্ন তো। আচ্ছা বলি, না না, এখানে 2 রকম প্রশ্ন। একরকম প্রশ্ন হচ্ছে সংজ্ঞা সহ উদাহরণ লেখো, এটা হচ্ছে এক টাইপের প্রশ্ন, সেটার জন্য 2 নাম্বার বা 1.5 নাম্বার থাকতে পারে। আর পরবর্তী টাইপ হচ্ছে এইটা, কিছু মলিকুল দিয়ে বলবে কোনটা কোন কম্পোনেন্টের মধ্যে পড়ে, ডিভাইড করো বা ক্যাটাগরাইজ করো, সেটা হচ্ছে আরেকটা, এরকম থাকবে। সেটাও 1.5 মার্কে বা 2 মার্কে হতে পারে। এই ভাই এরকম হবে যে মানে যৌগ দিয়া বলবে যে এটা আরহেনিয়াসের অ্যাসিড, মানে আরহেনিয়াস কেন, হ্যাঁ। মানে ব্যাখ্যা করো। আসলে আইনিয়াস কেন ব্যাখ্যা করা হয় এরকম হইতে পারে, কিন্তু স্যার তো প্রশ্ন লেখে না এরকম ক্যাটাগরি, জাস্ট বলছে যে আমাদের ভাগ করতে হবে কোনটা কোন সেক্টরে পড়তেছে, আর আমাদের সংজ্ঞা সহ উদাহরণ লিখতে হবে। পিডিএফ এ কিন্তু ভাই, পিডিএফ এ কিন্তু ব্যাখ্যা আছে যে এটা আরহেনিয়াস ব্যাখ্যা করো, হ্যাঁ, তারপর হ্যাঁ। ব্রোনিস্টেট ব্যাখ্যা করো। আচ্ছা বলে একটা কথা, ব্যাখ্যাগুলো আছে। ব্যাখ্যাগুলো আমরা একবার ইজিলি পারবো যদি আমরা ওই যে আরহেনিয়াসের সংজ্ঞাটা, বর্নিস্টেডের সংজ্ঞাটা, লুইসের সংজ্ঞাটা যদি ভালো করে মুখস্থ করি, যে কোনো কম্পোনেন্টের ব্যাখ্যা এমনিই পারবো। জাস্ট আমরা সংজ্ঞা লিখে দিব, যদি কোনো কম্পোনেন্টের ব্যাখ্যা চায় যে কেন এটা আরহেনিয়াস অ্যাসিড হলো, কেন এটা আরহেনিয়াস বেস হইলো, তখন আমরা সংজ্ঞা লিখে দিব যে এই সংজ্ঞায় বলছে যে এস প্লাস ছাড়লে অ্যাসিড আর ওএস মাইনাস ছাড়লে ক্ষার, এই জন্য এই যৌগটার মধ্যে পানিতে এস প্লাস ছাড়ে আর ওই যৌগটা পানিতে ওএস মাইনাস ছাড়ে, এই কারণে এটাকে আরহেনিয়াসের অ্যাসিড বা আরহেনিয়াস বেস বলে। মূল কথা হচ্ছে সংজ্ঞাটা জানলে আমরা সব যে কোনো কম্পোনেন্টের জন্য উদাহরণ দিতে পারবো। কথা কি বুঝছো সাবিহা? জি ভাই। ওকে, তো আমাদের ওইটা পড়তে হবে, অর্থাৎ মেইন স্ট্রাকচার যেটা আরএনএসএস বেস এসিটা পড়তে হবে। যাক, এই কারণে আমি অনেকগুলো সময় দিলাম, এত সময় দেওয়ার প্রয়োজন নাই, যতটুকু বললাম অতটুকুর মধ্যেই। এখন আসছে আমি মূল আলোচনা। মূল আলোচনা হচ্ছে আমাদের এক্সাম যে পরীক্ষার ম্যাথমেটিক্স আসবে, সেই ম্যাথমেটিক্স থেকে আমরা যাই। আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ম্যাথটা স্যারে বলছে, এখানে 2টা ম্যাথ আমি লিখছি, একটা হচ্ছে এসসিএল এর জন্য, একটা হচ্ছে H2SO4 এর জন্য। দেখো আমাদের পরীক্ষায় এই 2টার যে কোনো একটা চলে আসবে ইনশাল্লাহ, স্যার তো যেহেতু বলছে। তো বলবে যে অ্যাট 15 ডিগ্রি সেলসিয়াস KW, সব একটু ক্যালকুলেটর নিয়ে আসো, কিন্তু এটা খুবই ক্যালকুলেশন নির্ভর একটা অঙ্ক এবং খুবই সুন্দর একটা অঙ্ক, ইজিলি সবাই পারবা, বেশি কঠিন না। প্রশ্নটা এরকমই থাকবে ইনশাল্লাহ, আমার আশা করা যায়। ভালো করে পড়ো তোমরা, হ্যাঁ তুমিও পড়ো হেলিকপ্টার মিলন। দেখো অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস মিলনটাকে জানেন? কে বলো? এই মিলন সাহেব, আমি কি এক্সপোজ করে দিব হেলিকপ্টার মিলন কে ভাই? এটা কি মাইনুদ্দিন? ভাই মিলন আমাকে লিটারালি থ্রেড দিতেছে, ওপেন থ্রেড, এই চুপ। মিলন এই চোরের মতো ঢুকতে ভাই। এটা কি মাইনুদ্দিন নাকি? আমার তো সন্দেহ লাগছে যে তুমি বলছো মাইনুদ্দিন হইতে পারে, যতটুকু মনে না হয়। না, বলবো না, অফলাইনে বলবো না, থাক এক্সপোজ করলাম না ব্রো। আচ্ছা হেডস অফ। ওকে, আচ্ছা। এই যে হেলিকপ্টার মিলন কিন্তু আমাদের আগে ক্লাসও ছিল, যাক এই ক্লাসে আসছে, এবার খেয়াল করেন আপনারা। তো বলতেছে অ্যাট 15 ডিগ্রি সেলসিয়াস KW এর মানটা দেওয়া আছে, ক্যালকুলেট দ্য পিএইচ অফ 10⁻7 মোলার। প্রথম প্রশ্ন হবে H2SO4 এর জন্য তুমি পিএইচ বের করবা এবং বের করবা HCl এর জন্য। মনে রাখবা 2টা অঙ্কের যে কোনো একটা আসতে পারে, স্যার বলছে ভালো করে শিখতে। এই 2টার যে কোনো একটা চলে আসলে আমরা কীভাবে এটা করবো? তো খুবই সিম্পল আমাদের কিন্তু, হ্যাঁ খুবই সিম্পল। আচ্ছা ইলিয়াস, হ্যাঁ স্বামী একটু স্পিকার, সরি আরে দূরও চ্যাট বক্সটি অফ রাখো, এখন আমরা ক্যালকুলেশন করতেছি তো স্ক্রিনে চলে আসে কথাগুলো। এবার দেখো প্রথমত আমরা কি করব, এই 2টার অঙ্কের যে কোনো একটা আসুক না, আমাদের প্রথম কাজ হচ্ছে জাস্ট আমাদের সুন্দর করে বিশ্লেষণ করতে হবে। এখানে KW যে মানটা দেওয়া আছে এটাকে নিয়ে কাজ করতে হবে, জাস্ট খেয়াল রাখবে কথাটা। তো আমরা কীভাবে কাজটা করব? প্রথমে তো আমরা লিখবো যে আমরা জানি উই নো দ্যাট, আমরা কিন্তু সবসময় জানবো HCl হোক আর H2SO4 হোক সব কিছু আমরা কী করি, পানিতে বিক্রিয়াটা ঘটাই আর কি। তো উই নো দ্যাট আমরা যখন পানিতে বিক্রিয়াটা ঘটাবো, পানিকে ভাঙতে হবে, পানিকে 2 ভাগ করব, একটা H+ আয়ন হবে, একটা OS- আয়ন হবে। আমরা সবাই জানি এই যে KW যে মানটা, এগুলো হয় টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। স্যারেও আমাদের পড়াইছিল, যারা আছে দেখো মনে পড়ে কিনা। আমাদের এই যে KW যে মানটা, এটা কি অবশ্যই টেম্পারেচারের উপর ডিপেন্ড থাকে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW একরকম হয়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW আরেক রকম হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW কি হয়, আরেক রকম হয়। হ্যাঁ বলো। ক্লাসটা রেকর্ড করতেছো না? হ্যাঁ ক্লাস রেকর্ড চলতেছে, ক্লাস তো রেকর্ড হবে, সমস্যা নেই। আমি শেষ করে আপলোড করে দিবেন না? হ্যাঁ শেষ করে আপলোড করবো, সমস্যা নেই। ওকে আচ্ছা, আমি একটু খাইতে দিচ্ছি। আচ্ছা খাওয়া দাওয়া করো, ক্লাসও করো, সমস্যা নেই, খাও আর ক্লাস করো, নো প্রবলেম। দেখো
আচ্ছা, এবার যেটা বলতেছিলাম, তো এখন আমাদের চাইছে কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস, স্যার এটাই দিবে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমার পানিতে একটা ঘটনা ঘটে। কী রকম ঘটনা? আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে এস প্লাসের যেই ঘনমাত্রা আর ওএস ঘনমাত্রা সেম হয়। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা যখন বিক্রিয়াটা লিখবো অবশ্যই দুমুখী সাইন দিব, উভয়মুখী সাইন, এস প্লাস আর ওএইচ মাইনাস, মুখস্থ করবা। এরপর আমাদের জাস্ট প্রথমে সূত্র লিখতে হবে। কেডাব্লিউ সূত্র কি? কেডাব্লিউ সূত্র হচ্ছে পানিতে যেই আয়নগুলো থাকে, একটা প্লাস আয়ন, একটা হচ্ছে মাইনাস আয়ন, এই দুটো আয়নের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার গুণফল কি বলা হয়? পানির আয়নিক গুণফল কেডব্লিউ। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো পাইছি ও এইচ প্লাস একটা আয়ন, আর একটা পাইছি ওএস মাইনাস আয়ন। প্রাথমিকভাবে সূত্র লিখবো এস প্লাস আয়নের থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রার পরিচয়। আবার এখানে ওএস মাইনাস আয়নের থার্ড ব্র্যাকেট মানে এটা ঘনমাত্রা। তবে এই ঘনমাত্রার মানগুলো আমরা মুখস্থ রাখবো না, এগুলো জাস্ট আমরা লিখবো। এখন কথা হচ্ছে আমাদের এইখানের পরে কি করতে হবে, যে কাজটা করতে হবে, আমাদের দেওয়া আছে কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর জন্য আমাদের লিখতে হবে শুধুমাত্র এই শর্তে, যখনই তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের পানির অণুর মধ্যে এইচ প্লাসের ঘনমাত্রার মান আর ওএস মাইনাসের ঘনমাত্রার মান সেম টু সেম হয়। এই জন্য আমরা পরবর্তী লাইনে লিখে দিব যে কেডব্লিউ ইকুয়াল টু এস প্লাস ইন্টু এস প্লাস, এস প্লাস থার্ড ব্র্যাকেট ইন্টু এস প্লাস থার্ড ব্র্যাকেট। কেন আমরা এই কাজটা করলাম? কারণ এটা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমরা জানি আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে এস প্লাস আর ওএইচ মাইনাসের ঘনমাত্রা সেম হয় না, ভিন্ন রকম হয়। কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটারই কী হয়, আমাদের ঘনমাত্রা সেম হয়। যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জন্য এইখানে এস প্লাস আয়নের ঘনমাত্রার মান যা আসবে, ওএস মাইনাসের আয়নের ঘনমাত্রার মান তাই আসবে। এই জন্য আমরা লিখতে পারতেছি দুইটারই হচ্ছে এস প্লাস ইন্টু এস প্লাস। কেন এস প্লাস লিখলাম, ওএস মাইনাস লিখলাম না কেন? আমাদের তো ওএস মাইনাস দিয়ে কাজ নাই, আমাদের পিএইচ বের করতে হবে। কি বের করতে হবে? আমাদের চাইছে পিএইচ। দেখো, ক্যালকুলেট দ্য পিএইচ। তো পিএইচ বের করতে যেহেতু হবে, যে আমরা পিএইচ এর জন্য এস প্লাসের ঘনমাত্রা নিয়ে কাজ করলাম। জাস্ট আমরা এভাবে লিখে দিব, প্রথমে বিক্রিয়া লিখে জাস্ট আমরা সূত্র লিখবো, দেন আমরা লিখবো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দুইটাই হবে কি এস প্লাস ইন্টু এস প্লাস, কারণ আমাদের দুই জায়গাতেই এই যে ঘনমাত্রাটা সেম হবে, এই জন্য আমরা এস প্লাস ইন্টু এস প্লাস লিখতে পারলাম। সবাইকে এই স্টেপগুলো বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু কথা বললো। এতটুকু ক্লিয়ার বুঝছো? আচ্ছা, এখন আমরা গুণ করলে কি হবে? এইচ প্লাস হোল স্কয়ার হবে। সুতরাং আমরা পাচ্ছি কেডব্লিউ ইকুয়াল টু এস প্লাস হোল স্কয়ার। এখান থেকে আমাদের এস প্লাস এর ঘনমাত্রার মানটা বের করতে হবে। কেডব্লিউ মানটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? ওই যে দেওয়া আছে এটা। এখন জাস্ট আমরা এখান থেকে কি করব, এস প্লাসের মানটা বের করব। চলো আমরা পরবর্তী অংশে দেখি। তো এখন আমাদের প্রথমত আমরা কি লিখবো, যে বাম পাশে লিখতেছি এইচ প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু কেডব্লিউ। এখন জাস্ট আমরা এইচ প্লাস যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব, বর্গমূল করব। বাম পাশে বর্গমূল করলে স্কয়ার চলে যাবে, ডান পাশে হবে কেডব্লিউ। এখন কেডব্লিউর মানটা তুমি বসায় দাও ক্যালকুলেটরে, বসায় দিলে ক্যালকুলেশন করলে মানটা আসবে 2.3910⁻7। এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এস প্লাস আয়নের ঘনমাত্রার মান। সুতরাং আমরা কিন্তু এই মানটা দিয়েই কাজ করব। আমাদের যখন পরবর্তী যে দুইটা অঙ্ক আছে, একটা H2SO4 এর আর একটা হচ্ছে HCl এর, প্রতিটা জায়গাতেই এই মানটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা ফাইনালি যে মানটা পেলাম, এস প্লাস আয়নের ঘনমাত্রা 2.3910⁻7 মোলার। এই কাজটা আমাদের যে কোনো অঙ্কেই করতে হবে যখন আমাদের একবারে এই যে ঘনমাত্রার মানটা খুবই কম দেওয়া থাকবে, সেক্ষেত্রে এই পিএইচ বের করার জন্য। তো এই এতটুকু বুঝছো, এস প্লাসের যে ঘনমাত্রা, এটাকে আমাদের সুন্দর করে বের করতে হবে, কারণ এস প্লাসের ঘনমাত্রা থেকে পিএইচ বের হয়। এতটুকু ক্লিয়ার বুঝছেন? এটা হচ্ছে মেন ফর্মেট। এই অঙ্কটার মেন ফর্মেট হচ্ছে এস প্লাস আয়নের ঘনমাত্রা আলাদা করে বের করতে হয়। জাস্ট আমরা ওই কেডব্লিউর মানটা হিসাব করব, এটাকে বর্গমূল করে দিলে হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? আমাকে জানাতে হবে প্লিজ। আচ্ছা, এরপরে আমরা কি করব বলেন? এরপরে আমাদের যে কাজটা করতে হবে, টেম্পারেচার যদি চেঞ্জ করে দেয় তাহলে কীভাবে করবো, নাকি 50 ডিগ্রি থাকবে? না, আমাদের স্যার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবে, কারণ এটা তো একটু ইউনিক প্রশ্ন, এই জন্য। আর টেম্পারেচার যদি সেম থাকে তাহলে কেডব্লিউর মানটা নিয়ে কিছু করতে হবে না, কেডব্লিউ মানটা জাস্ট বসা দিলে, কেডব্লিউ মানটা তেমন লাগবেও না, কেডব্লিউ মান প্রয়োজন নেই, কারণ আমাদের টেম্পারেচার চেঞ্জ করে দেয় বিধায় কেডব্লিউ মানটা নিয়ে কাজ করে এস প্লাসের আয়নের ঘনমাত্রা বের করতে হয়। আর স্যার আমাদের বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবে। তো আচ্ছা বলি, যদি আমাদের যদি এখানে 25 দিয়ে দেয়, ভালো একটা প্রশ্ন করছো, যদি এখানে সাপোজ 50 না দিয়ে 25 দেয়, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানির আয়নিক গুণফল সেটা কত হয়, সেটা আমাদের ওই যে
অ্যাপ্রোপ্রিয়েটলি ইয়া করলে যে 10⁻7 10⁻7 ওই যে 7 যেটা আসে আমি 1 × 10⁻7 সরি 14 আসে আর কি। তো ওইটা আমার ফিক্স থাকবে, সেক্ষেত্রে আমাদের এই KW নিয়ে কিছুই করতে হবে না। সেক্ষেত্রে জাস্ট আমরা এই ঘনমাত্রা নিয়ে কাজ করব, মাইনাস লগ এই ঘনমাত্রা বসা দিলে ডাইরেক্ট অ্যান্সার। তখন আমার KW নিয়ে কোনো কাজ নাই। যদি 25°C তাপমাত্রা বলে তখন KW নিয়ে কিছু করতে হবে না, জাস্ট তুমি ঘনমাত্রার মানটাকে মাইনাস লগে বসায় ক্যালকুলেটর চাপ দিবা, উত্তর হয়ে যাবে। কথা কি বুঝছো? আমি একটু পরে দেখাবো এই মানটা দিয়ে কাজ করব, একটু পরে বুঝবা। আচ্ছা আমি একটু দেখা দিই। সাপোজ আমরা যদি বলে 25°C তাপমাত্রা, তাহলে আর কিছু করতে হবে না, জাস্ট তুমি এই মানটা কি করবা, মাইনাস লগ দিয়ে এইখানে যে মানটা লেখা আছে 10⁻7 চাপ দিবা, যা আসবে তাই হচ্ছে পিএইচ এর মান, তখন আসবে 7। আচ্ছা এই 7টা কখন হয়? যখন তাপমাত্রা হয় 25, কিন্তু এটা 50 কিন্তু 7 আসবে না, 50 আসবে একটু কম। এটার জন্য এই অঙ্কটা ডিফিকাল্ট বলতে একটু ইউনিক আর কি। তো 25 থাকলে আমাকে আর এই KW নিয়ে কিছু করতে হবে না, জাস্ট এই যে ঘনমাত্রা যা থাকবে যেটা সেটা দিয়ে কাজ করে দিব, শেষ। এখন 50-এর জন্য আমরা কি করছি, S+টা আলাদা করে বের করছি। তো এখন শুধু এই জায়গাটায় আমার শেষ নয়, S+ যে বের করছি এটাই আমাদের শেষ নয়, আমাদের আরও কাজ আছে। সেই কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে যদি H2SO4 দিয়ে দেয় সেটাকে ভেঙে আমাকে আলাদা করে আরেকটা জিনিস বের করতে হবে, আর HCl দিয়ে দিলেও আলাদা করে বের করতে হবে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ কাজ করি। মানে মনে রাখবা 50°C হলেই এই কাজগুলো তোমাকে এক্সট্রা করতে হবে, আদারওয়াইজ এত ঝামেলা করতে হয় না। তো আমাদের এখন লিখবো অ্যাগেইন, আমরা প্রথম অঙ্কটা শুরু করি। আমরা H2SO4 নিয়ে কাজ করব। H2SO4 এর 50°C তাপমাত্রায় পিএইচটা বের করতে চাই। তো এখন আমরা যে কাজটা করব, লিখবো H2SO4, এটাকে দুই ভাগ করব, ভাঙবো আর কি। এটা আমরা ভাঙতে তো সবাই পারি, যেমন H2SO4 কে ভাঙলে 2H+ হয় প্লাস SO4 2- হয়। এটা কি আর বুঝাইতে হবে ভাঙা? এগুলো আমরা সবাই জানি না? এটা কি জানো সবাই, নাকি ভেঙে দেখাতে হবে? ওকে, তো এখন আমাদের এই যে H+ আয়নের মোল সংখ্যা কত আসছে দেখো তো, 2টা। কত আসে? 2টা। তো এখন আমাদের উদ্দীপকে একটা মোল সংখ্যা দেওয়া ছিল, মোল সংখ্যা না, একটা ঘনমাত্রা দেওয়া ছিল। সেই ঘনমাত্রার মানটা কত দেওয়া ছিল বলো তো? এই যে ঘনমাত্রার মান দেওয়া ছিল 10⁻7। ঠিক আছে, আমরা যখন পিএইচ বের করবো তখন একটা ঘনমাত্রার মান দেওয়া থাকবে। কিন্তু H2SO4 এর বেলায় আমাদের 2 মোল S+ উৎপন্ন হয়, 2 মোল। এই যে দেখো আমাদের ক্যালকুলেট করতে গেলে আমাদের যে H+ বের হয় সেটা কত মোল বের হয়? 2 মোল। এই জন্য আমাদের যে কাজটা করতে হয়, উদ্দীপকে দেওয়া যে মানটা, ঘনমাত্রা যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে এই মূল সংখ্যা দিয়ে গুণ করতে হবে। শুধু H2SO4 এর জন্য আমরা জানি H+ হচ্ছে পিএইচ এর একটা চিহ্ন, H+ থাকা মানে সেখান থেকে কি বের হবে? পিএইচ। তো H+ থেকে তো পিএইচ বের হয়, কিন্তু কোনো কোনো যৌগে H+ এর সামনে আবার মোল সংখ্যা থাকে। সেই মোল সংখ্যা থাকলে কি করতে হয় জানো? উদ্দীপকের যে মোল ছিল ঘনমাত্রা সেটাকে দিয়ে মোল সংখ্যা গুণ করতে হবে। গুণ করলেই সঠিক পিএইচটা বের হবে ওই যোগের জন্য। যদি এখানে 3 থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম 10⁻7 কে। 4 থাকলে মানে H+ এর আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে তুমি উদ্দীপকের যে মান থাকবে ঘনমাত্রাটাকে গুণ করবা, আদারওয়াইজ তোমার অঙ্ক হবে না। কেন হবে না? কারণ আমাদের H+ এর সাথে মোল সংখ্যা থাকলে ঘনমাত্রার মান বাড়ে, সেই ঘনমাত্রার মান বাড়লে পিএইচ এর মানটাও চেঞ্জ হয়। এজন্য আমাদের H+ এর সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে সেটাকে গুণ করতে হয় উদ্দীপকের ঘনমাত্রা মানের সাথে, তাহলেই উত্তর পাওয়া যায় এক্স্যাক্টলি। কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? সবাই কি বুঝতেছো কথা? এটা জানো? আচ্ছা, এরপরে জাস্ট উদ্দীপকের যে ঘনমাত্রা মান ছিল 2 দিয়ে গুণ করব। এখনো কাজ শেষ হয় নাই, আমরা 2টা ঘনমাত্রা পাইছি ফাইনালি। একটা পাইছি H+ এর ঘনমাত্রা 50°C তাপমাত্রার জন্য এত, আরেকটা পাইছি এত। এখন যে কাজটা করবা, টোটাল মানে এই 2টা যোগ করবা, এটা আর এটা যোগ করবা। অর্থাৎ লিখবো আমরা টোটাল H+ এর ঘনমাত্রা। এই টোটালটা করতে হয় কেন? কারণ আমাদের 50°C তাপমাত্রা, এই জন্য। আদারওয়াইজ 25°C তাপমাত্রায় এগুলো করতেই হতো না কিছুই। তো টোটাল H+ লিখবো, যে H+টা আমি পানি থেকে পাইছি, এটা কিন্তু পানি থেকে পাইছি, 50°C তাপমাত্রা পানি থেকে H+ এর ঘনমাত্রা পাইছি। আর আমরা এইখানে যে ঘনমাত্রা পাচ্ছি এটা কিন্তু অ্যাসিড থেকে ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা। তো এই পানি থেকে প্রাপ্ত H+ এর ঘনমাত্রা আর অ্যাসিড থেকে প্রাপ্ত H+ এর ঘনমাত্রার মানগুলোকে যোগ করতে হবে।
এটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে পাওয়ারফুল অংশ। যোগ করার পর রেজাল্টটা হবে 4.939 10⁻7 মোলার। আর এই যে মানটা পাইছি ফাইনালি এটাই হচ্ছে আমার উদ্দীপকের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার H2SO4 এর পিএইচ বের করার সঠিক H+ এর মান। আমরা পানির H+ এর ঘনমাত্রা আর হচ্ছে অ্যাসিড H+ এর ঘনমাত্রাকে যোগ করার পরই এক্স্যাক্টলি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ বের করার জন্য H+ এর সঠিক মানটা পেয়ে গেলাম। ব্যাপারগুলো কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাও। এই কাজগুলো করতে হবে শুধু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। HCl এর জন্য সেম কাজ, H2SO4 এর জন্য সেম কাজ। বুঝছো এতটুকু? এতটুকু বুঝছো কিনা? জাস্ট যোগ করবা। আচ্ছা, এরপরে কি করব? এরপরে জাস্ট লিখবো পিএইচ এর সূত্র। পিএইচ = -log H+ আয়নের ঘনমাত্রা। পিএইচ = -log H+ আয়নের ঘনমাত্রা। কোন H+ আয়ন? যে H+টা ফাইনালি পাইছি। তো পিএইচ = -log, তারপর এই মানটা লিখে দিবা। ক্যালকুলেটরের মধ্যে যে ভুলটা আমরা করি, মাইনাসটা না দিয়া শুধু লগ লিখি। শুধু লগ লিখলে নাম্বার আসবে না, কিন্তু মাইনাসটা দিবেন, দেন লগ লিখবেন। এরপরে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। 4.39 লিখে দেন, যা আছে 10⁻7, ব্র্যাকেট ক্লোজ করে সমান চাপ দেন, দেখেন কত আসে 6.35। 7 কিন্তু পুরোপুরি আসে নাই, অবশ্যই একটু কম আসবে। আর এটাই রেজাল্ট। এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসছে, মনে করো। স্যার যেহেতু বলছে, অনেক বারবার বলছে, গুরুত্ব সহকারে মনে করি আমিও ইনশাল্লাহ চলে আসতে পারে, হিসেবে লিখতে হবে। বুঝছো এতটুকু? সব এতটুকু বুঝছেন? কোনটা কোনটা? হ্যাঁ, এখন আমি HCl দেখাবো। H2SO4 দেখাইছি, এখন HCl। মনে রাখবা H2SO4 HCl এর জন্য সেম ভ্যালু, সেম থাকবে। কোন ভ্যালু? আচ্ছা বলি, HCl আর H2SO4 এর জন্য সেম হবে কতটুকু জানো? এই পর্যন্ত সেম হবে। কারণ এই পানি থেকে যে H+, সেই H+টা অ্যাসিডের জন্য, HCl অ্যাসিডের জন্য যা, H2SO4 অ্যাসিডের জন্য তাই হবে। পানি থেকে যে H+ আয়নটা পাচ্ছি আমরা, তো এটা শুধু H2SO4টা করছি। এখন যদি HCl এটা করতে চাই, আমাদের যদি বলে HCl এটা বের করো, যদি বলে HCl এর ক্যালকুলেশন করো, কোশ্চেন সেম থাকবে, কোশ্চেন সেমই থাকবে, জাস্ট HCl বলবে। H2SO4 এর জায়গায় কি বলবে? HCl। তখন আমরা কি করব? তখন আমরা HCl কে ভাঙবো, ঠিক আছে? H2SO4 HCl এর মধ্যে থাকবে একটা, আসবে, হ্যাঁ যে কোনো একটা আসবে, HCl বা H2SO4 যে কোনো একটা আসবে। তো এখন আমাদের যদি HClটা আসে, তখন আমরা কি করব জানো? এই যে H2SO4 কে যেমনি ভাঙছো না, এখন HCl কে ভাঙবা সেভাবে। এটা আমি পরবর্তী পেজে দেখাচ্ছি, দেখো। এই যে আমাদের যদি আসে পরীক্ষা HCl এর পিএইচ বের করো, তখন আমরা ওই H+ পর্যন্ত ঠিকভাবে রাখবো, পানি H+ পর্যন্ত ঠিকভাবে রেখে দেন HCl নিয়ে কাজ করবো, HCl কে ভাঙবো। আমরা লিখবো যে আমাদের রিঅ্যাকশন অফ HCl, তারপরে লিখবো HCl থেকে H+ আর Cl-। এখানে H+ আয়ন তৈরি হয়েছে 1 মোল, এজন্য কোনো ঝামেলা করতে হবে না, কোনো সংখ্যা দিয়ে গুণটুন করতে হবে না। আমার উদ্দীপকে 10⁻7 ছিল, সেটাই লিখে দিব, শেষ। ওকে, তো এখানে 1 গুণ করছি কেন? 1 তো গুণ করলেই কি না, সমস্যা নেই, সৌন্দর্যের জন্য গুণ করছি। এখন আমরা কি করব জানো? এখন আগের মতো পানি থেকে যেই ঘনমাত্রা পাইছি, সেটার সাথে এই অ্যাসিডের যেই ঘনমাত্রা আছে এটা যোগ করব। পানি থেকে পাইছি কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পাইছিলাম কত? ওই যে 2.10⁻7, সরি 25 না, 50-এর জন্য এই মানটা পাইছি না, এই মানটার সাথে HCl এর যে H+, সেটার মান যোগ করে দিব। HCl এর তো পাইছি ক্যালকুলেট করে এই জায়গায় 1 × 10⁻7। তো এবার লিখবা টোটাল H+, অর্থাৎ HCl এর জন্য H+ এর পানি থেকে প্রাপ্ত ঘনমাত্রা আর হচ্ছে HCl থেকে প্রাপ্ত ঘনমাত্রার জন্য টোটাল H+ এর মান 2.39 10⁻7 প্লাস 1 × 10⁻7। এই দুটা মান যোগ করলে আমাদের মান পাবো 3.39 10⁻7। ফাইনালি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় HCl এর পিএইচ বের করার জন্য ফাইনাল এক্স্যাক্টলি যে H+ এর ঘনমাত্রা পানি আর হচ্ছে অ্যাসিডের মিশ্রিত যে ঘনমাত্রা, সেটা পেয়ে গেলাম 3.39 10⁻7 মোলার। এই হচ্ছে মূল পার্থক্য আগেরটার সাথে এটার। সবাই কি বুঝতে পারছো এতটুকু? একটু আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে তো। বুঝতেছো আমার কথা? আচ্ছা, এখন এরপরে কি করব? এরপর লিখবো পিএইচ। পিএইচ = -log, জাস্ট এই মানটা বসা দিবা। এই মানটা বসা দিয়া ক্যালকুলেশন করলে যা আসবে, হ্যাঁ ইজি, একবার ইজি, হ্যাঁ -log অফ জাস্ট 3.39 10⁻7 কত আসবে? এই যে 6.46, এই যে, হ্যাঁ ইজি
হ্যাঁ, একবার ইজি শেষ। এই হচ্ছে উত্তরটা আর কি। ওকে, তো এটাই হচ্ছে রেজাল্ট। আশা করি এই অঙ্কটা বুঝছো। তো এটার মধ্যে যে কোনো একটা চলে আসবে ইনশাল্লাহ। এইটা একটা গেল। আমাদের আরও একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে এনথালপির অঙ্ক। ওকে, সেটাও ইজি, জাস্ট দেখলেই হবে। এটা বুঝছো না? এটা যদি বুঝতে পারো আমি ওই অঙ্কটা শুরু করবো এখনই। তাড়াতাড়ি বলো, বুঝছো এতটুকু? দ্রুত বলতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা আমাদের হচ্ছে থার্মোকেমিস্ট্রি থেকে আসা কোশ্চেন। বলতেছে ক্যালকুলেট দ্য হিট অফ ফরমেশন অফ লিকুইড বেনজিন। বেনজিনের জন্য আমাদের ডেলএইচ এফ এর মান বের করতে হবে। আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখি, প্রশ্ন লিখি নয়, পুরোপুরি গিভেন দেওয়া আছে ডেলএইচ এর মান। হিট অফ যে ইয়াটা আছে, হিট অফ যে টেম্পারেচার, হিট অফ কিছু একটা হবে, পুরোটা খেয়াল নাই। ডেলএইচ এর মানটা দেওয়া আছে -326.7 কিলোজুল। এরপরে আমাদের দুইটা যৌগের এই ফরমেশনের মান দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন মান দেওয়া আছে, এটাকে ডেলএইচ এফ কার্বন ডাইঅক্সাইড বলে, -393.5 কিলোজুল। এবং আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার পানি, ডেলএইচ এফ H2O পানি, এটার দেওয়া আছে -286.2 কিলোজুল। আমাকে বের করতে হবে ডেলএইচ এফ C6H6 এর ডেলএইচ এর মান কত, সেটা বের করতে হবে। তো ওইটা বের করার জন্য প্রথমে আমাদের বেনজিনকে স্ট্রাকচার অনুযায়ী ভাগ করতে হবে। এগুলো আসলে আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। এই যে মানগুলো যে আমি লিখছি না, এগুলো মুখস্থ কিছু না, এগুলো দেওয়া থাকবে। প্রশ্ন আমি লিখি নাই, তো যেন বুঝতেছো না, প্রশ্ন লেখার সময় পাই নাই, কোনো রকম আমি নোট করতেছিলাম আর কি। তো এখন এই মানগুলো উদ্দীপক থেকে সিরার মতো লিখে দিবা। এরপরে লিখবা যে রিয়াকশন অফ C6H6, অর্থাৎ আমরা ওদের বেনজিনের যে রিয়াকশন সেটাকে লিখতে হবে। যে কোনো যৌগের যদি আমাদের ফরমেশন বের করতে বলে, হিট অফ ফরমেশন, অবশ্যই সেই যৌগটাকে ভাঙতে হবে, সমতা করতে হবে। এখন C6H6 এর সমতাটা একটু জটিল, জাস্ট মুখস্থ করবা ডাইরেক্ট, ঠিক আছে? এটা স্যার যদি যেহেতু বলছে এটাই আসতে পারে, তো এটা মুখস্থ রাখবা, এত কিছু বোঝার প্রয়োজন নেই, আগামীকাল পরীক্ষা ঢাকা দিয়ে আসলেই হবে আর কি। ওকে, তো এগুলো উদ্দীপক থেকে লেখার পর আমরা এখন এটার বিক্রিয়াটা লিখবো। বিক্রিয়াটা লেখার নিয়ম কি? প্রথমে লিখবা C6H6, এটা জাস্ট মুখস্থ করো। এখানে যে আমাদের বিক্রিয়াটা লেখা আছে না, জাস্ট মুখস্থ করো, এটা বুঝার তেমন প্রয়োজন নাই। বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো সমস্যা নাই, জাস্ট ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। মনে করবে আগামীকাল পরীক্ষার জন্য এটা হচ্ছে আমার একটা মুখস্থ টার্ম, মুখস্থ করে দিবা, হয়ে যাবে। অর্থাৎ C6H6 এটা লিকুইড, এল লিখছি, লিকুইড, না লিখলেও সমস্যা নাই। প্লাস 15/2 O2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, এটা গ্যাসীয় পদার্থ। এখান থেকে 6 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আর 3 মোল পানি উৎপন্ন করে। এই স্ট্রাকচার যদি লিখতে ভুল করো, তাহলে আমাদের উদ্দীপকের প্রশ্নের উত্তরটা ভুল আসবে। তো এই স্ট্রাকচারটা মুখস্থ করবা। এখানে 15/2 হবে, এখানে 6 হবে, 3 হবে, এগুলো এখন বোঝার কোনো দরকার নাই, কারণ আগামীকাল পরীক্ষা, জাস্ট একটাই আসবে। যদি এটাই আসে, আমার তার বোঝার প্রয়োজন, জাস্ট মুখস্থ রাখবা, ডাইরেক্ট হয়ে যাবে। কথা কি বুঝছো? এখান থেকে অনলি এই ম্যাথটা আসবে, হ্যাঁ, আর কিছু আসবে না। যতটুকু স্যারে বলছে এটাই আসার সম্ভাবনা আছে, আশা করি এটা আসবে। যদি আসে ইনশাল্লাহ, স্যার যেহেতু বলছে আসবে, তো এই জন্য আশা করি চলে আসবে। এখন এটা লেখার পর আমরা কি করব? এখন জাস্ট আমরা লিখব, আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী উই নো ডেলএইচ ইকুয়াল টু ডেলএইচ এফ প্রোডাক্টস মাইনাস ডেলএইচ এফ রিঅ্যাক্ট্যান্টস, অর্থাৎ আমাদের উৎপাদের যেই সংগঠন তাপ বিয়োগ করব বিক্রিয়কের সংগঠন তাপের সাথে, তাহলে আমাদের ডেলএইচ এর মানটা পাওয়া যাবে। এইটা আমরা সূত্র লিখবো আর কি, বুঝছো? এইটা জাস্ট সূত্র, আর কিছু না। এটা যে সূত্র লিখে দেওয়ার পর আমাদের এটাকে বলা হয় তোমার প্রোডাক্ট, আর এটাকে বলা হয় রিয়েক্টেড। প্রোডাক্টের মধ্যে আছে 6 মোল কার্বন ডাইঅক্সাইড, 3 মোল পানি, আর রিয়েক্টেডের মধ্যে আছে 1 মোল বেনজিন আর 5/2 মোল অক্সিজেন। এগুলো দেখে দেখে জাস্ট আমরা লিখবো, সাজাই লিখবো আর কি। হ্যাঁ, তো এখন আমি সাজাই লিখতেছি। দেখো এইখানে আমরা যে কাজটা করলাম, বাম পাশে ডেলএস দিলাম। আমাদের প্রথমে এই জিনিসটাকে প্রথমে লিখতে হবে বাম পাশে 6 ইন্টু ডেলএইচএফ। সামেশন দেওয়া লাগবে না, সামেশন দেওয়ার প্রয়োজন নাই, সামেশন না দিলে সমস্যা নাই, জাস্ট এটা লিখলেই হবে। 6 ইন্টু এই যে কার্বন ডাইঅক্সাইডের যে সংগঠনটা ডেলএইচএফ CO2, এভাবে লিখতে হবে। 6 তো মোল সংখ্যা, 6-এর সাথে গুণ করবা কি ডেলএইচএফ CO2, আবার প্লাস 3 মোল পানি যে ছিল 3 ইন্টু ডেলএইচএফ H2O, 3 মোল যে পানির সংগঠন তাপ।
এই দুটা যোগ করবেন, থার্ড ব্র্যাকেট দিছি। দেখেন তো এই লাইনটা বুঝছেন কিনা? জাস্ট এটা দেখে দেখে সংগঠন তাপগুলো জাস্ট মোল সংখ্যার সাথে গুণ করে যোগ করতেছি আর কি। মান বসাবো পর, আপাতত এই স্ট্রাকচারটা লিখবো আর কি। সবাই কি কথাটা বুঝছো এতটুকু? এই ফর্মটা বুঝছো? এই ফর্মটা বুঝতে পেরেছেন সবাই? কথা বলতে হবে প্লিজ। এরপর হচ্ছে মাইনাস দিতে হবে। হ্যাঁ, বেশি হার্ড লাগতেছে। একটু হার্ড লাগবে স্বাভাবিক। মাইনাস দিতে হবে, তারপরে এইটার ডেল এস সি সিক্স এ সিক্স লিখবা, যে ডেল এস এফ সি সিক্স এ সিক্স প্লাস 15/2 ডেল এস, হ্যাঁ ডেল এস এফ ও টু, এইটা এই দুইটা লিখতে হবে। লিখার পরে দেন মান বসাতে হবে। এই মানগুলো উদ্দীপকে ছিল, সেই মানগুলো আমাদের এখানে লিখতে হবে। আমরা জানি অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক মৌল, এর কোনো ডেল এইচ এর মান থাকে না, এই জন্য ডাইরেক্ট 0 লিখছি। আর আমাদের ডেল এইচ এর মানটা দেওয়া ছিল এত, তারপর হচ্ছে ডেল এস CO2 এর মান দেওয়া ছিল এত মাইনাস, আবার ডেল এইচ এর মান দেওয়া ছিল এত। এগুলো আমাদের সব দেওয়াই ছিল। লিঙ্ক চলে যাবে, লিঙ্ক চলে গেলে 10 মিনিট পর আবার লিঙ্ক দিব, আবার এসেন। আরও অনেকগুলো ম্যাথ আছে, ক্যাটাগরিজ আছে, যেগুলো দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে অংশটা। এগুলো ক্যালকুলেশন তোমরা পারবে আশা করি, এবং ক্যালকুলেশন করলে লাস্টে যদি আমি এদিক সেদিক নেই, রেজাল্ট আসবে -2892.9 কিলোজুল পার মোল। এটাই অ্যান্সার। এগুলো কি দেখাইতে হবে আর? জাস্ট ডেল এস এফটাকে বাম পাশে নিয়ে পালা প্লাস করছি, আর এরপরে গুণটন করে যোগ বিয়োগ করে দিছি, হয়ে গেছে। জাস্ট বাম পাশে ডেল এস C6H6 রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম। তো আমরা ডেল এইচ এর যে ক্যালকুলেশন সেটা সলভ করতেছিলাম। তো এর মধ্যে আমরা দেখতেছিলাম, আমরা জাস্ট যতটুকু উদ্দীপকের বিক্রিয়াটা লিখছিলাম, এর উপর আমরা ইংরেজি যে সূত্র লিখছি সেটা লেখার পরে আমরা জাস্ট ফরমেশনগুলো বসাইছি প্রতীক দিয়ে। আমাদের জাস্ট এই মানটা বের করতে হবে, যে ডেল এইচ এফ C6H6, এটা জাস্ট বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের সূত্রে একটা মাইনাস ছিল, সামনে মাইনাস চলে আসছে, আর এটা তো 0 চলে আসলো। আর প্রতিটার যে মান দেওয়া ছিল উদ্দীপকে জাস্ট মোল সংখ্যা দিয়ে গুণ করছি, আর ডেল এইচ এর মান দেওয়া ছিল। এরপর এগুলো গুণ করে জাস্ট ক্যালকুলেশন করলে, আর এই মানটা যেহেতু বের করতে হবে, এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলেই হয়ে যায়। পরবর্তী পেজে আমি জাস্ট দেখাচ্ছিলাম, এটাই ছিল আমাদের পরবর্তী পেজে, যে বাম পাশে ডেল এইচ এর মানটা যা ছিল তাই রইল, আর দুইটা অংশ গুণ করে রাখলে এরকম আসে, আর লাস্টে আমাদের মাইনাস ডেল এইচ এফ এটা আসে। তো এই মানটা বের করতে হবে, ডেল এইচ এফ C6H6, অর্থাৎ বেনজিনের যে আমাদের টার্মটা ছিল, বেনজিনের যে হিট ফরমেশন। তো বেনজিনের হিট ফরমেশনটাই হচ্ছে এই প্রতীকটা। এটাকে যদি বামে নিয়ে আসি প্লাস হয়ে যায়, আর এগুলো যেগুলো যোগ করলে আমার -3200 আসে, আর এটা যদি ডানে নিয়ে আসি প্লাস হয়ে যায়। ফাইনালি যদি যোগ করি এইটার সাথে এটা, তাহলে আমাদের মাইনাস আসবে রেজাল্টটা -2892.9 কিলোজুল পার মোল। অবশ্যই প্রতীকটা হবে কি কিলোজুল পার মোল, এটা দিতে হবে। এটা না দিলে কিন্তু নাম্বার আবার কমা দিবে। এটা হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। তো আশা করি ক্যালকুলেশন এতটুকু বুঝতে পারছো, এটা কোনো প্যারাদায়ক না, একবার ইজি ক্যালকুলেশন। তো এখন আমাদের এই যে অ্যাসিড বেজের যে পিএইচ এর অঙ্ক গেল, তারপর হচ্ছে আমাদের যে থার্মোকেমিস্ট্রির যে এই অঙ্কটা গেল, এটা তো আমাদের মোটামুটি কনফার্ম, যদি পরীক্ষা আসে এভাবে লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন পরবর্তী যেই আমাদের সেটগুলো আছে সেগুলো কিভাবে আসতে পারে, তো আমরা থার্মোকেমিস্ট্রি কি একটাই অঙ্ক? হ্যাঁ, এই একটা অঙ্কই স্যার বলছে, একটা অঙ্কই ভালো করে শিখো। আছে আরো, মানে অঙ্ক এই ক্ষেত্রে আর কিছু করতে হবে না। থার্মোকেমিস্ট্রির মধ্যে এই অঙ্কটাই পরীক্ষা আসার মতো, কিন্তু এরপরে যে ইয়াগুলো আছে তোমার থার্মোকেমিস্ট্রির মধ্যে, ওই যে তোমার কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো তো আমি আসলে ক্লাসে এখানে নোট করিনি, বুঝছো? আচ্ছা, পিডিএফে জাস্ট দেওয়া কি কিলোজুল পার মোল হবে নাকি অনলি মোল? কিলোজুল পার মোল হবে আর কি, জায়গায় শুধু কিলোজুলটা হবে মান যেটা দেওয়া ছিল, এই যে আমাদের যে মান দেওয়া ছিল না, যে কিলোজুল, এটা আমরা কিলোজুল দিব। এখানে কিলোজুল পার মোল দেওয়ার কথা ছিল এই জায়গাটা, এটা কিলোজুল হবে, এটা কিলোজুল পার মোল হবে। যাই হোক, এখানে কিছু হয়তো বা মিস্টেক থাকতে পারে, তবে উত্তরটা আমরা কিলোজুল পার মোলই দিব লাস্টে। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এই যে থার্মোকেমিস্ট্রির যে পিডিএফটা, সেই পিডিএফে কিছু সংজ্ঞা আসবে, সেই সংজ্ঞাগুলোর আমি একটু ছবি তুলে দিচ্ছি গ্রুপে, সেগুলো একটু পড়ে নিও। সংজ্ঞা তো আর তেমন বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট ম্যাথমেটিক্স অংশ বা ব্যাখ্যা অংশ, এগুলো বোঝানোরই মেন। এখন বলি, এইখানে দুইটা প্রশ্ন আমরা পাচ্ছি, আমাদের আরও তো 3 সেট প্রশ্ন হবে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমাদের আসবে 1 সেট প্রশ্ন। এরপরে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির যে অংশটা আমাদের আছে, ডায়াগ্রাম আঁকতে বলছিল,
গ্যালভানিক সেলের ডায়াগ্রাম। আবার বলছিল আমাদেরকে ওই ইয়ার থিওরি পড়তে, কি একটা থিওরি জানি ছিল ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে। তো আমি যেটা চিন্তা করি, আমরা যদি মনে করো এই যে আমাদের মিড টার্মে যেগুলো ছিল এখান থেকে 2টা অংশ আসবে, আর এটা বাকি 3টা নতুন, সব মিলে 5টা সেট প্রশ্ন হবে। তো এখান থেকে 2 সেট প্রশ্ন উত্তর করতে পারলে আমাদের মিড টার্মের যে টপিকটা থেকে স্যার প্রশ্ন করবে সেটা হচ্ছে আমি দেখাই। আমরা যে মিড টার্মের এক্সামে পরীক্ষা দিয়েছিলাম, এই যে যেখানে আমাদের ছিল তোমার এই যে ইলেকট্রো কনফিগারেশনের মধ্যে আমাদের এই যে 2-এর যে ছিল না, এটা ছিল আমার কোয়ান্টাম নাম্বার স্যার পড়তে বলছে। আবার আমাদের এই যে ইলেকট্রো কনফিগারেশনের মধ্যে মলিবডেনাম ছিল, মলিবডেনামের একটা উদাহরণ ছিল, সেটা পড়তে বলছে। এরপরে আমাদের এই যে 2D অরবিটাল ইজ নট পসিবল এটা দিছে। তো 3 রকম প্রশ্ন আমাদের আসতে পারে। স্যার আমাদের কোয়ান্টাম নাম্বার পড়তে বলছে। 1 নাম্বার যেটা ছিল আমাদের ওই যে বোর অ্যাটমিক মডেল, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এটা কিন্তু আমাদের এই সেমিস্টারের সিলেবাসে নাই, এটা বাদ। শুধু কোয়ান্টাম নাম্বারটা পড়তে বলছে এবং আমাদের ইলেকট্রো কনফিগারেশন পড়তে বলছে, এর মধ্যে মলিবডেনাম পড়তে বলছে। আর এই যে কিছু এক্সপ্লেনেশন যেটা আমরা পড়ছি, 2D কেন পসিবল না, 3D আরেকটা আছে মেবি কিছু হবে, যা অরবিটালগুলো কেন পসিবল না এটা রিজন সব বলতে হবে এটা। আর আমাদের 3F ওরকম আর কি। আমাদের এরপরে 3 নম্বর যেটা ছিল হাইব্রিডাইজেশন, যে মিথেনের, অ্যামোনিয়া, পানি, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এবং আমাদের যে SPDF এর শেপগুলো ছিল এগুলো আমরা পড়ছি। এবং আমাদের এই যে 4s আগে কেন আসবে, ইলেকট্রন আসবে, 3 যে পরে কেন আসবে, এটা কিন্তু আমরা পড়ছি। তো এটা তো ছিল আবার যে আউফবাউনিতে, এটা আবার আলাদা বিষয়। তো আমাদের মেনলি যেটা আসবে এই সেট থেকে, কোয়ান্টাম নাম্বার থেকে, এই অংশ থেকে আসবে প্রশ্ন। আর এই যে অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে ডায়াগ্রাম দেখা দিব, এই যে আমাদের আসছিল কিন্তু ডিসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন CH ট্রিপল বন্ড CH। আমাদের সেমিস্টার ফাইনালের জন্য স্যারে যেটা বলছে সেটা হচ্ছে তোমার C2S4 মিডে কোশ্চেন পেপার সলভ করতে বলছে। মিডে কোশ্চেন পেপার সলভ করতে বলে নাই, মানে মিডে কোশ্চেনের টপিক থেকে আমাদের প্রশ্ন করছে 2 সেটের প্রশ্ন। এর মধ্যে একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে তোমার এইটা। তো এইখান থেকে 2টা পড়লে 2টা কমন, আর নতুন 2টা পড়লে কমন, মোট 4টা প্রশ্ন কমন আমাদের। তো আমি এখন মূলত হাইব্রিডাইজেশনের এখান থেকে আসবো না, না এই যে 3 নাম্বার যে টপিক, 3 নাম্বারের যে প্রশ্নগুলা, 3 নম্বর প্রশ্নগুলো থেকে আসার সম্ভাবনা কম, কারণ আমাদের স্যারে বলে না এটা ভালো করতে, জাস্ট আমার এটা বলছে, এই ক্যাটাগরিটা বলছে। তবে এটা যদি চাও রিভিশন দিয়ে যাও, আমি লাস্টে একটু দেখা দিব না, সমস্যা নাই। আপাতত মূল আমার আলোচনা হচ্ছে 2 নাম্বার কোয়ান্টাম নাম্বার থেকে কেমন প্রশ্ন আসবে, এটা কীভাবে উত্তর করতে হবে, দেন পরবর্তী যাব স্ট্রাকচারটা কীভাবে আঁকতে হবে। এই 2টা আঁকলেই মোটামুটি ওভারঅল মূল ক্লাস শেষ। এরপর হচ্ছে কিছু আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের পড়লে ভালো, সেগুলো আমি আলোচনা করলেই আমাদের ক্লাস শেষ আজকের মতো। ওকে, তো আমি 2 সেটের প্রশ্নের জন্য দেখাইছি। একটা হলো পিএইচ এর অঙ্ক ছিল, একটা হচ্ছে এগুলো কি থার্মোকেমিস্ট্রির অঙ্ক, আবার হচ্ছে অ্যাসিড বেসে কিছু অংশ, 2 সেটের প্রশ্নগুলো। আরও কিছু বেসিক আছে, আমাদের সংজ্ঞা আছে, সেগুলো তো আমরা পড়ে নিব সংজ্ঞাগুলো। এবং আমাদের ম্যাথমেটিক্স অংশ থেকে পরবর্তীতে যে অংশটা আসার মতো, এই যে কোয়ান্টাম নাম্বার থেকে, ইলেকট্রো কনফিগারেশন থেকে, আর এরপর হচ্ছে আমাদের এই যে হাইব্রিডাইজেশন থেকে আসার মতো, এই 2টা। এরপর আইসোবার এগুলো আমরা দেখে যাব একটু। তো স্যার যেহেতু আমাদের এগুলো পরীক্ষা নিয়েছে, তো আমরা এগুলো পড়ে যাব একটু, কারণ এখান থেকে আবার যদি রিপিট প্রশ্ন হইতে তো পারে, বলা যায় না। তো এই হচ্ছে 2 সেট, এই 2 সেট আর হচ্ছে আগে 2 সেট 4 সেট হলেই এনাফ, আমাদের তার 5 সেট লিখতে হবে না। এই ওভারঅল হচ্ছে আমাদের সাজেশন সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য। এখন আমরা মূলত এই কোয়ান্টাম নাম্বার থেকেই শুরু করি, দেন আমরা স্ট্রাকচার দেখব, দেন আমাদের আনুষঙ্গিক আলোচনা। আর কোনো প্রশ্ন আছে কারো থাকলে বলতে পারো। এই হচ্ছে মানে সাজেশন। ভাই যে ইলেকট্রোকেমিস্ট্রিটা কি বাদ গেল? ইলেকট্রোকেমিস্ট্রি বাদ দিচ্ছি, কারণ সেখান থেকে প্রশ্ন করতে হবে না, কারণ আমার 4 সেট তো, এই 2টা আর ওই 2টা হয়ে গেলে তো হয় না, আর তো লাগে না, 5 সেট তো আর আলোচনা করতে হবে না। এখন ইলেকট্রোকেমিস্ট্রি যদি ডায়াগ্রামটা ইজি হয়, ইজিতে পারা যায়, আমি নোট করে দিয়ে দিব না গ্রুপে, আর সূত্র দিয়ে যদি অঙ্ক ইজি হয় দেখা দিয়ে দিব না। কিন্তু এখন আসলে এটা আলোচনার মতো সময় আমার নাই, নোট করি নাই, আমি যতটুকু পারবো অতটুকুই তোমাদের দেখাচ্ছি আর কি, বুঝছো? ওকে আচ্ছা, ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমরা কোয়ান্টাম নাম্বার থেকে শুরু করি।
কোয়ান্টাম নাম্বার থেকে যেটা আমাদের পরীক্ষা আসে ওরকম পরীক্ষায় আসতে পারে ইনশাল্লাহ। এখন আমাদের কোয়ান্টাম নাম্বার তো 4 প্রকার। পরীক্ষায় আসছে যে প্রশ্নটা আমি দিছিলাম, মোটামুটি স্যার আমাকে 5ই দিছে। 5 নাম্বারে ছিল নাকি 4 নাম্বার দেখি, সরি 4 নাম্বারই মনে ছিল এটা, হ্যাঁ 4-এ ছিল, 4। তো স্যার আমাকে 4-4ই দিছে, কাটা নেই নাম্বার। তো এটার সিস্টেমটাকে আমি জাস্ট তোমাকে দেখা দিই। ঠিক এইভাবে আমরা ছক করে লিখব। কোয়ান্টাম সংখ্যার যে অঙ্কটা আমাদের পরীক্ষা আসবে, হয় তোমার 3 দিয়ে আসবে অথবা 4 দিয়ে আসবে। যদি স্যার রিপিট প্রশ্ন করে 4 দিয়ে আসবে, যদি না করে তো 3 দিয়ে আসবে। এখন প্রশ্নটা কীরকম আসতে পারে? প্রশ্নটা এরকমই যে মিড টার্মে যেটা হয়েছে ওইটাই আর কি প্রশ্ন, যে ইউজিং কোয়ান্টাম নাম্বারস ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অ্যানাউন্সমেন্ট দ্য অ্যান্ড শেল। এই যে অ্যান্ড শেল, এই অ্যান্ড শেল মানে কত নং শক্তি স্তর, এটা বুঝে আমাকে কাজ করতে হবে। আমরা জানি কে হচ্ছে প্রথম, এল হচ্ছে দ্বিতীয়, এম হচ্ছে তৃতীয়, আর এন হচ্ছে কি চতুর্থ। তো আমাদের বলছে যে চতুর্থ শক্তি স্তরের জন্য এন শেল মানে কি চতুর্থ শক্তি স্তরের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার লিখে তার মোট ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। কথা কি বুঝছো? আমাদের মিড টার্ম এক্সামের এটা বলতেছি যে 4 নং শক্তি স্তরের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখবা, এন এল এম এস, এবং মোট ইলেকট্রন থাকে কয়টা সেটা লিখে দিলেই শেষ। সবাই কি প্রশ্নের ব্যাখ্যা বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও, কথা বলতে হবে প্লিজ, রেসপন্স করো, কথা না বললে হবে। আমার কথা শুনতেছো না? আল্লাহ, কথা তো বলতে হবে একটু। সবাই কি শুনতেছো আমার কথা? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? আরেকবার বললে একটু ভালোই তো। কথা হচ্ছে আমাদের তো প্রশ্ন এটাই আসবে, কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসলে এটাই এরকমই আসবে যে কোয়ান্টাম নাম্বারগুলো লিখবা, 4টা কোয়ান্টাম নাম্বার লিখবা। 4টা কোয়ান্টাম নাম্বার কি কি আছে? এন এল এম এস, এই 4টা কোয়ান্টাম নাম্বার। এটা লেখার পরে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে মোট কয়টি ইলেকট্রন থাকবে, কোথায় ইলেকট্রন থাকবে। এন শেল, এন শেল মানে হচ্ছে গিয়ে একবারে 4 নম্বর শক্তি স্তর। আমি জাস্ট একটু রাফে দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যে গোল্লা গোল্লা দিই না, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যেটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটাকে বলা হয় প্রথম শেল, এটাকে বলা হয় দ্বিতীয় শেল, এরপর এটাকে বলা হয় তৃতীয় শেল, এবং সর্বশেষ 4 নাম্বার শেল হচ্ছে এই বড়টা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই তো প্রথম শেলটাকে বলা হয় কে শেল, পরেরটাকে বলা হয় এল শেল, পরেরটাকে বলা হয় এম শেল, লাস্টটাকে বলা হয় এন শেল। কে শেলের জন্য 1 হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। এই ব্যাপারটা বুঝছো না? মানে আমাদের চাইছিল এন শেলের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করে মোট ইলেকট্রন বের করবা, অর্থাৎ এই এন শেলে মোট কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করবা। আমি যা সিস্টেম দেখা দিলে বুঝবা। প্রশ্ন বুঝতে পারছো তো? এটা আমাকে জানায়ও। ওকে ওকে, রেসপন্সটা সুন্দরভাবে করবা ভয়েসে, চুপচাপ থাকলে তো মনে হয় যে ঘুমাচ্ছ তোমরা, একটা অবস্থা। আচ্ছা এখন এটা গেল এন শেল, যদি এন শেল না আসা যদি বলে এম শেল, তাহলে এন এর মান 3 হবে। আচ্ছা এখন বুঝাই কেমনে আমরা এটা ছকটা পূরণ করব। ছকটা ঠিক এইভাবে পূরণ করবা। আমি বলি ছকের মধ্যে ঘর হবে কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর হবে, 6টা কলাম হবে আর কি। প্রথম কলামটার নাম দিবা হেডিং, প্রথমে লিখবা এন, তারপরে এল, তারপরে এম, তারপর হচ্ছে এস। ইংলিশে নামগুলো লিখতে হয়, আমি বাংলা লিখছি, এটা আমার ইন্টারের নোট আর কি। হ্যাঁ, আমি তো আসলে ইন্টারে যখন পড়াইছি সেই নোট আর কি, বা এখনও বাচ্চাদের যখন পড়াই এই নোটটাই কি দেখাচ্ছি। তারপরে লিখবেন অরবিটাল, অরবিটাল নাম্বার, ইলেকট্রন নাম্বার, ইংলিশে লিখবেন। তারপরে আমাদের যদি বলে 3 নাম্বার শেলের জন্য বের করো, 3 নাম্বার শেল। 3 নাম্বার শেল মানে কোনটা বলেন তো? 3 নাম্বার শেল মানে হচ্ছে যে এম শেল। আমাদের পরীক্ষা এইটা বলে দিবে এম শেল নাকি এই যে আমাদের বলে দিবে এই যে এন শেল তো মানে 4 নাম্বার, এম শেল 3 নাম্বার, এল শেল 2 নাম্বার, কে শেল 1 নাম্বার। তো যদি এন এর পরিবর্তে এম হইতো তাহলে আমাদের এখানে এন এর মানটা হইতো 3। কেন 3? কারণ আমাদের 3 নাম্বারই তো এম আছে। আমাদের জাস্ট খেয়াল করে একটা বিষয়, এন এর মান এর জন্য মানে বড় অক্ষর এন এর জন্য আমার মানটা 4, মানে এটা এন এর মান 4। জাস্ট এটা খেয়াল রাখবা। আমাদের যদি 3 নাম্বারের জন্য আসে তাহলে জাস্ট এন এর মান 3 হবে। কথা কি বুঝছো? 3 বা 4 যে কোনো একটা আসতে পারে। এখন 4 নাম্বারটা যেহেতু মিড টার্মে আসে 3 নাম্বার আসতে পারে, মানে এন এর মান 3 এর জন্য আসতে পারে, এম শেলের জন্য
4টা কোয়ান্টাম সংখ্যা বের করো এবং অরবিটাল বের করো এবং ইলেকট্রন বের করো। কথা কি বুঝতেছো? জাস্ট এই ফর্মটা দেখো কীভাবে ডেভেলপ করতে আমি জাস্ট দেখা দিব, তাহলেই হবে। তোমরা কি এই কথাগুলো বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার? জাস্ট এই জি ভাই বুঝছি বুঝছি। ছকগুলো ক্লিয়ার রাখবা। আচ্ছা, এখন স্পিনটা বুঝা দিব, সমস্যা নেই। এখন আমি একটু ছকটা একটু আলাদা করে তোমাদের দেখাই, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট তোমরা একটু দেখো পরীক্ষায় কীভাবে আমরা ছকটা করব। প্রথমত আমরা জাস্ট ছক অনুযায়ী আমরা যে ইয়াটা করবো, দেখো আমি বেশিক্ষণ সময় নিব না, জাস্ট তোমাদের দেখাই ফরম্যাটটা কীভাবে তৈরি করবো আর কি, অ্যান্সার কীভাবে করবো। আচ্ছা, অ্যান্সারটা কীভাবে করবো, যে সাপোজ বললো যে এম শেলের জন্য আমাদের কি করতে হবে, 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে। আমি দেখাচ্ছি। প্রথমে তো হচ্ছে এন, তারপর হচ্ছে গিয়ে এল, তারপর হচ্ছে গিয়ে এম। আচ্ছা সরি, এখানে একটু এর মাঝখানটা বড় রাখবা, 3 নাম্বারটা একটু বড় রাখবা, আর হচ্ছে গিয়ে 3 নাম্বার একটু বড় রেখে নিবা, কারণ কি এখানে এমটা একটু বড় হয়। তারপর হচ্ছে গিয়ে আমার এই যে পরবর্তীটা যেটা আছে 1 2 3 4 আর হচ্ছে 5 6, 5 6তে ইজি, একবারে ছোট ছোট হবে। এই হচ্ছে ফরমেশন। হ্যাঁ, আমার যে সময় স্বল্পতার জন্য আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। প্রথমে এন দিবা, তারপর হচ্ছে এল দিবা, তারপর হচ্ছে এমটা একটু বড় রাখবা, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে গিয়ে তোমার অরবিটাল, আর এটা হচ্ছে ইলেকট্রন। ওকে, এ হচ্ছে মোট 6টা। এখন এম এর জন্য আমার এন এর মান কত হবে, জাস্ট 3 লিখবা, জাস্ট 3 এমন রাখবা। আর এল হবে কি, এল হবে জাস্ট খেয়াল রেখো এটা কীভাবে হচ্ছে, এল হবে জাস্ট 0 থেকে শুরু করবা। একটু দ্বারা আমি দেখাচ্ছি, এখানে জাস্ট এই এনটা দেখালেই হবে। এটা হচ্ছে 3টা ঘর করবা, আরও বেশি লাগবে না। কেন লাগবে না বলি, এন তো হচ্ছে কি আমাদের কি 3, তো 0 থেকে শুরু করবা, 0 লিখবা, এরপর 1 লিখবা, এরপর হচ্ছে 2 লিখবা। সবসময় মনে রাখবা এল এর মান কখনো এন এর মানের সমান হবে না। কথা বুঝছো? এল এর মান কখনো এন এর মানের সমান হয় না, 1 ঘর কম হয়। জাস্ট এই ছকটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না, বাকিটা এমনি পারবা। 4 নাম্বারটা 3 নাম্বার সেম, জাস্ট একটা ঘর কম বেশি আর কি। কথা কি বুঝতেছো? আবার ডায়াগ্রাম দেখাতে হবে, একটু তাড়াতাড়ি রেসপন্স করো, ডায়াগ্রামটা মেন আমাদের। এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এগুলাকে তুমি সংখ্যা রেখার মধ্যে বসাবো। 0 দেখা সংখ্যা রেখা 0 হয়। 1 এর জন্য সংখ্যা রেখা কি, প্রথমে 0 দিবা, কমা -1 +1 শেষ। আর 2 এর জন্য সংখ্যা রেখা কি, সংখ্যা রেখা কেমন আর কি, প্রথমে 0, +1, কমা হচ্ছে কি +2, কমা -1, -2, যা সংখ্যা রেখা আঁকতে পারো, মানে সংখ্যা রেখা করলেই শেষ। এতটুকু বুঝছো তো? কথা বলতে হবে। এবার হচ্ছে এসটা হচ্ছে +1/2 -1/2, +1/2, -1/2, জাস্ট সিম্পল। সব জায়গায় লিখবা +1/2 -1/2। স্পিন কোয়ান্টাম সংখ্যায় +1/2, -1/2 শেষ। জাস্ট একটু পরে দেখাচ্ছি বাকিটা, +1/2 আর -1/2। এখন এইখানে জাস্ট এটা সংখ্যা দিয়ে গুণ দিবে। এখানে দেখো কটা সংখ্যা আছে, 1 2 3, 3টা সংখ্যা। এর জন্য এখানে জাস্ট 3 দিয়ে গুণ দিবা। আর এখানে সংখ্যা আছে 5টা, 1 2 3 4 5, 5 দিয়ে গুণ দিবা, শেষ। মানে সব জায়গায় +1/2 -1/2 দিয়ে জাস্ট এই সংখ্যাগুলো গুণে জাস্ট সংখ্যাটা দিয়ে গুণ করে দিবা, হয়ে যাবে। বুঝছো? এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এরপরে অরবিটাল কি হবে, অরবিটাল হবে জাস্ট এটার ডাবল। এখানে 0 মানে একটা সংখ্যা, 1কে ডাবল করলে কত হয়, 2। এখানে 3টা সংখ্যা আছে না, 3কে ডাবল করলে কত হয়, 6। এখানে 5টা সংখ্যা আছে না, ডাবল করলে কত হয়, 10, শেষ। অরবিটাল হবে এম এর দ্বিগুণ। 0 মানে কিন্তু 0 না, একটা সংখ্যা বোঝায়, সংখ্যা। এটা দ্বিগুণ করে দিবা, শেষ হয়ে যাবে। বুঝছো এটা? আচ্ছা ওয়েট, আমি কি ভুল লিখছি, সরি আমি ইলেকট্রনটা লিখে দিয়েছি, সরি ফর মিস্টেক। এটা আমি ইলেকট্রন লিখছি, ভুল হয়েছে। আসলে এটা অরবিটাল হবে, আমি জাস্ট ইলেকট্রন লিখে দিছি, সরি ফর মিস্টেক। এটা জাস্ট অরবিটাল হবে এরকম। জাস্ট মনে রাখবা এম এর মান যতগুলো, অরবিটাল ততগুলো, এটা খেয়াল রাখবা। আমি আসলে ভুলে ইলেকট্রন লিখে দিয়েছিলাম, যাই হোক খেয়াল করো। হ্যাঁ, তো ক্যান ইউ রিপিট এস এগেইন? আচ্ছা এস বলে দিব, ওয়েট। তো
তো সরি ফর মিস্টেক, অরবিটাল হবে কি জাস্ট এটার সেম টু সেম, যেই সংখ্যা আছে ওই সংখ্যা। একটা সংখ্যা ছিল 1 লিখবা, 3টা সংখ্যা ছিল 3 লিখবা, 5টা সংখ্যা ছিল 5 লিখবা। প্রথমে একটু ভুল বলছিলাম, সরি ফর মিস্টেক। আর ইলেকট্রন হবে কি এটার দ্বিগুণ, 1-এর দ্বিগুণ 2, দেখো 1-এর দ্বিগুণ 2, 3-এর দ্বিগুণ 6, 5-এর দ্বিগুণ 10, টোটাল ইলেকট্রন যোগ করলে হবে 18, শেষ। আর টোটাল অরবিটাল যোগ করলে হবে তোমার 9, শেষ। এভাবে লিখে দিবা, এতটুকু না। এ হচ্ছে আমাদের ছক, বুঝতে পারছো? একটু আমাকে জানাও, বুঝছো বুঝছো, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা এবার দেখো, আমি 4টা দিয়ে বুঝাই, যারা বুঝো নাই এসটা যারা বুঝো না আমি 4 দিয়ে বুঝাই। দেখো আমাদের 4 মানে কি এন শেলের জন্য, এন শেলের জন্য এন এর মান 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু 0 থেকে 3 পর্যন্ত, 0, 1, 2, 3। আর আমরা জানি প্রতিটা সংখ্যা রেখা হয় 0, তারপর -1, 0, +1, -2, -1, 0, +1, +2, 3 হলে -3, -2, -1, 0, +1, +2, +3। আচ্ছা স্পিনটা বুঝেন নাই, স্পিনটার নিয়মটা মনে রাখবেন। স্পিনটা হবে শুধু +1/2, -1/2। প্রতিটা ঘরেই স্পিন সংখ্যাটা সেম হয়, +1/2, -1/2। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে +1/2, ক্লকওয়াইজ ঘুরলে -1/2। এটা আর কি নিয়ম আর কি, যাই হোক এটা নিয়ে মনে রাখা লাগবে না, জাস্ট +1/2, -1/2। প্রতিটা ঘড়ি +1/2, -1/2, +1/2, -1/2, +1/2, -1/2। এর সামনের সংখ্যাগুলো আসে না, এই সংখ্যাগুলো কই থেকে আসে? এইখান থেকে আসে, এইখান থেকে। এই হেলিকপ্টার মিলন সাহেব, আপনি যে বুঝেন না আমি বলতেছি, জাস্ট মনে রাখবেন স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা হয়, +1/2 আর -1/2, +1/2, -1/2। এরপরে জাস্ট এখানে সংখ্যাটা হবে কি, এখানে 3টা সংখ্যা ছিল 3 গুণ করে দিবেন, এখানে ছিল 5টা সংখ্যা 5 গুণ করে দিবেন, 7টা সংখ্যা ছিল 7 গুণ করে দিবেন, শেষ। আর এগুলো তো হচ্ছে আমাদের কি, এই যে এগুলো যে কটা সংখ্যা আছে এই সংখ্যার পরিচয়, এটা ডাবল করলে এত, আর টোটাল যা হবে তাই, মোট অরবিটাল মোট ইলেকট্রন, শেষ। এই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে আসার মতো ছক। পরবর্তী যে অংশটা আছে এটা দীপ সাহা সুন্দর করে নোট করছিল, পিডিএফ এর মধ্যে আছে। এই যে ইলেকট্রো কনফিগারেশনের যে আমাদের ইয়াগুলো আছে, যেমন ক্রোমিয়াম আসছিল, কপার আসছিল, লেড আসছিল, আমাদের মোলিবডেনাম, এটা স্যারে করতে বলছে, এটা দিয়ে দিতে পারে, এগুলোও থাকতে পারে কিছু কিছু, সেটাও থাকতে পারে। তো এটা দীপ সাহা করছে, এই নোটটা দিয়ে দিব, দ্বীপ থেকে নিয়ে বা দ্বীপ দিয়ে দিও, এটা দেখলে তোমরা বুঝবা। মোলিবডেনাম ছিল ইলেকট্রন বিন্যাসটা, কনফিগারেশন, এটা বলছে এখান থেকে একটা আসবে, এই হচ্ছে বিষয়। তো কোয়ান্টাম নাম্বার গেল, এটা গেল, আর এটা তো তোমরা পারোই, এটার ব্যাখ্যাই সবটার সেম হবে, জাস্ট আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। এটা মানে এই যে এই টার্মটা। এখন বলো এখানে কার কোনো প্রশ্ন আছে? এই জায়গার মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা চলে যাচ্ছি আমাদের স্ট্রাকচারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ডেভেলপ করতে গেলে অনেকেরই হিমশিম খেতে হয়, আমিও অনেক সময় মনে করো নার্ভাস হয়ে যাই, বা কীরকম হবে বুঝতে পারি না। এই স্ট্রাকচারটা কীভাবে আঁকতে হবে এখন আমরা দেখব। স্ট্রাকচারটা পেন্সিলে আঁকলে হয়, কলমে আঁকলে হয়, কোনো সমস্যা নেই, তবে স্ট্রাকচারটা আঁকাই মেন। এখন আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, এটা হচ্ছে পরবর্তী সেটের প্রশ্ন আমাদের। তো আমাদের পরীক্ষাতে মিড টার্ম পরীক্ষাতে যেটা আসছিল, স্ট্রাকচার বন্ড অ্যাঙ্গেল এক্সপ্লেন, কেমিক্যাল বন্ডের, হ্যাঁ কেমিক্যাল বন্ড এখান থেকে আসবেই মাস্ট, ইনশাল্লাহ স্যার বলছি কেমিক্যাল বন্ড থেকে। ওকে, কেমিক্যাল বন্ড থেকে তো মনে করো যে আমাদের ছিল কি, কেমিক্যাল বন্ড থেকে যে কেমিক্যাল বন্ড থেকে তো হাইব্রিডেশন ছিল, মিথেন, অ্যামোনিয়া, পানি, এগুলো আমি পরে দেখাবো না, সময় যেত নাই, এখন আপাতত এগুলো দেখাইতেছি না, আপাতত মেন স্ট্রাকচারটা দেখাই যেটা আমার প্রয়োজন আর কি। আমাদের কেমিক্যাল বন্ডের মধ্যে যেটা হাইব্রিডেশনটা মূলত স্যারে আমার 2টা শিখাইছিল, এই 2টা থেকে একটা দিছে মিডে, আরেকটা দিবে সেমিস্টারে, আগামী ক্লাস পরীক্ষার জন্য সেমিস্টারে। তো C2S4 এটা আমাদের করতে বলছে সেমিস্টারের জন্য, আমাদের মিড টার্ম এক্সামে কিন্তু এইটা আসছিল, C2S2টা আসছিল, এই যে এই স্ট্রাকচারটা আসছিল। তো আমি এই স্ট্রাকচারটা দিছি, স্যার আমাকে 5ই দিছিল, আমি জাস্ট এই স্ট্রাকচারটা দিছি, আর কিছু তেমন এক্সপ্লেন করতে পাই নাই ভালো করে। এই যে 5 নাম্বারের জন্য স্ট্রাকচারটা আসছিল, তো দেখলাম স্যার নাম্বার কমায় নাই, জাস্ট এই স্ট্রাকচারটা দিয়েছিলাম, আর বেশি ব্যাখ্যা লিখি নাই, ব্যাখ্যা জাস্ট এতটুকু লিখছিলাম যেটা লেখা আছে পরের পেজে, এর বেশি লিখতে পারি নাই, জাস্ট এতটুকু দিছি, এর মধ্যে 5 দিয়ে ফেলছি। মানে মেন হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যদি আঁকতে পারো তাহলে তুমি 5-এ 5, 4-এ 4 পেয়ে যাচ্ছ, বর্ণনা এত ফ্যাক্ট না। এটা আমাদের আসছিল কিন্তু ওই মিড টার্ম এক্সাম, এটা একটু জটিল। আর আমাদের যে সেমিস্টারের জন্য স্যার যেটা বলছে সেটা আমরা এখন দেখব। এই যে এটা হচ্ছে আরও ইজি, এই স্ট্রাকচারটা কীভাবে হাতে মানে আঁকতে হয় এটা আমি দেখা দিব। ওকে,
আচ্ছা, যারা দিছো মানে স্ট্রাকচার ভালো করে দিছো তাদেরটা পাবা, এখন যারা দেয় না ভালো করে তাদের পারবা না, এটা স্বাভাবিক। এখন বলি, এটাই আমাদের মূলত বলছে পড়তে, এই যে এই স্ট্রাকচারটা C2H2 এটাই পরীক্ষা দিবে বলছে, ওই যে গ্রুপে প্রশ্ন দিয়েছিল বা সাজেশন দিছিল আর কি। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের লেখার নিয়ম কি, প্রথমে আমরা লিখবো এখানে কার্বনের হাইব্রিডাইজেশন হবে, কার্বনের যেই, ভাই একটা স্ট্রাকচার করলেই হবে, বুঝি নাই, একটা পড়লেই হবে একটা পরীক্ষার জন্য কালকে? দুইটাই দেখা দিই, সমস্যা না, আপাতত এটা মেনটা দেখা দিই, দেন আরেকটা দেখা দিই, মনে এটা ইজি আছে। আগে দেখো, প্রথমে আমরা কি করব, কার্বনের স্ট্রাকচার, কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা করব 2px 2py 2pz, জেডটা আবার খালি আছে। আর এরপরে উত্তেজিত করব, উত্তেজিত করলে কি হবে, এই S থেকে একটা ইলেকট্রন যাবে 2pz এ 1-এ, এরপরে আমরা এটাকে মার্ক করব, এরকম ভাবে মার্ক করে দিতে হবে। আমাদের মূলত হাইব্রিডেশন যে হবে সেটা হবে এই জায়গা থেকে, সিঙ্গেল ইলেকট্রনগুলো থেকে, তবে এটা আনহাইব্রিড থাকবে। আনহাইব্রিড মানে হচ্ছে কি এরকম ডট 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 দেওয়া বোঝানো আর কি, 2pzটা অসংগঠিত থাকে। তো এই যে S 2s1 2px1 2py1 এই তিনটা আমাদের কি হয়, সংকরিত হয়। তাই জন্য একটা S আর দুইটা P থেকে আসলো, তো sp2 সংকরণ হইল। কথা কি বুঝছো? এগুলো আমরা আগেও পড়ছিলাম, রিভিশন করতেছি। একটা S থেকে আর দুইটা P থেকে আসবে sp2 সংকরণ। কথা কি ক্লিয়ার, বুঝছো এতটুকু? তারপর আমরা লিখে দিব, তারপর লিখে দিব sp2 sp2 sp2। আর এখানে তো সব 2 নং শক্তি স্তর দেখা 2 2 2, এই যে সামনে যে 2 গুলো আছে 2, আর উপরে 1 কেন, যে 1 ইলেকট্রন 1 ইলেকট্রন 1 ইলেকট্রন। আর এটা লিখছি না কেন, কারণ এটা আমাদের সংকলন হবে না। এখন আমাদের শেপ আঁকতে হবে, এখন আমরা শেপ আঁকবো। শেপটা কীভাবে আঁকবো, শেপটা হচ্ছে মেন শেপ এইটা, আর এটা হচ্ছে জাস্ট একটু তুলে ধরা আর কি। এখন মেন শেপ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে এই কার্বন লিখতে হবে, দুই দিকে দুইটা কার্বন, এবং যেই আমাদের হাইব্রিড, যেই অরবিটালটা আনহাইব্রিড অবস্থায় থাকবে সেটাকে তুমি প্রথমে আঁকবা, লম্বা করে আঁকবা, উপরে নিচে উপরে নিচে। আমি দেখাবো একটু পরে, রাফে দেখাবো। এরপরে এই দুটাকে এরকমভাবে কী করবা, ওভারল্যাপিং করাবা, এইভাবে ওভারল্যাপিং করাবা। এরপরে এই মাঝখান দিয়ে আসবে আমাদের সিগমা বন্ধনের একটা বন্ধন, এরপরে এখান থেকে আসবে দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন, এখানে দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন, শেষ। এটা পাই, এটা মানে ওই দুইটা মিলে একটা পাই হবে আর কি। এখন এটা কীভাবে আঁকতে হয় আমি তোমাদের জাস্ট একটু রাফে দেখা দিই, তুমি যদি একটু জাস্ট আমারটা একটু দেখো তাহলে বুঝবা, জাস্ট একটু খেয়াল করো। প্রথমে কীভাবে কী করবা, প্রথমে এখানে একটা কার্বন দিবেন, একটু সামনে একটা কার্বন দিবেন, একবার সহজ যেভাবে আঁকা যায়। এরপরে যেটা অসংকরিত না এটা জাস্ট এভাবে দিয়া, এইভাবে দেয়া, এই সবাই দেখো আমার লগগুলো আঁকতে পারলে ভালো। আবার এইভাবে একটু চিকন করে রাখবা, এইভাবেই চিকন করে রাখবা, শেষ। বুঝছো? এরপরে জাস্ট এইটার সাথে এইভাবে দিবা, এইভাবে দিবা, আর এটা দিবা এইভাবে। সবাইকে আঁকতে পারছো এতটুকু? এঁকে ফেললে হয়ে যাবে। মানে স্ট্রাকচারটা মেন তৈরি করার নিয়মটা কি দেখাচ্ছি, সবাই কি পারতেছো? কথা বলো। প্রথমে এটা আঁকবা, প্রথমে এটা আঁকার পরে এরপরে এইখানে একটা মোটা করে দিবা, এইখানে একটা মোটা করে দিবেন এই, আর এইখান থেকে একটা মোটা করে দিয়ে এইটার সাথে মিলাই দিবেন এই, শেষ। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, শেষ। এটা সিগমা বন্ড, এটা হচ্ছে কি সিগমা বন্ড, এটা হচ্ছে কি পাই বন্ড, এটা হচ্ছে পাই বন্ড, শেষ। প্রথমে তুমি এই স্ট্রাকচারটা এঁকে ফেলো, ব্যাস একবার ইজি। এখন এখানে দুইটা যাবে, এখানে দুইটা যাবে, এখানে দুইটা হবে কি হবে, এই একটা আর হচ্ছে এ একটা, আবার হচ্ছে এখানে একটা এ একটা, ওকে হয়ে গেল। এখন জাস্ট এখানে একটা গোল্লা দিবা, এখানে একটা গোল্লা, জাস্ট গোল্লা দাও, একটা লাগা দিবা ভিতরে গোল্লা। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আবার এস লিখতে পারো চাইলে, এস লিখতে সুন্দর হবে আর কি, কারণ এখানে কে আসতেছে দেখাইতে হবে না, এইচ আসতেছে, এখানে একটা এইচ আসবে, এখানে একটা এইচ আসবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইচ এইচ, ব্যাস হয়ে গেল আমাদের স্ট্রাকচার। এখন বলে জটিল না সহজ, একবার ইজি, জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ খেয়াল করো তেলি হয়ে যাবে। বুঝছো এটা সবাই? এই যে স্ট্রাকচার, এই যেটা জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। ওকে, এটা গেল।
ওকে, এরপরে আমাদের কি, এরপরে জাস্ট এটা তুমি আঁকবা, যদি চাও এটা আঁকতে চাও আঁকবা, না আঁকলে সমস্যা নাই। জাস্ট এটা যে বন্ড অ্যাঙ্গেলটা আছে না, বন্ড অ্যাঙ্গেল দিবে 120, জাস্ট এটা যদি এঁকে ফেলো হয়ে যাবে, 120 ডিগ্রি দিয়ে দিবা, শেষ। এরপরে কি করবেন, এরপরে জাস্ট একটু আমাদের বিবরণ দিতে হবে, জাস্ট কোনটা সিগমা বন্ড, কোনটা পাই বন্ড, কত ডিগ্রি অ্যাঙ্গেল, এইগুলো পারবা, এগুলো ইজি, বাচ্চাদের অঙ্ক, এগুলো কোনো সমস্যা নেই। এটা আমাদের স্যার শিখতে বলছে ভালো করে, তো আমি দেখা দিলাম। কোনো প্রশ্ন আছে এখানে? জাস্ট চিত্র আঁকবা, বর্ণা লিখে দিবা, হয়ে যাবে। আমরা এখানেই ছিলাম, তো আমরা আলোচনা করতেছিলাম আমাদের যে C2H4 এটার স্ট্রাকচার কীভাবে আমরা আঁকবো। তো আমাদের যেটা আরেকটা ছিল, এটা ছিল আমাদের কি C2H2, এইটার স্ট্রাকচার। তো এইটার স্ট্রাকচার আঁকার জন্য আমাদের সেম টু সেম আগের মতো কি করতে হবে, জাস্ট আমরা কার্বনকে লিখব যে কার্বনস ইলেকট্রন কনফিগারেশন, প্রথমে হচ্ছে সিম্পল কনফিগারেশন 1s2 2s2 2px1 2py1 2pz0 থাকবে। এরপরে এটাকে আমরা কি করব, উত্তেজিত করব। তন্ময় জয়েন করছে, আচ্ছা তন্ময়, হ্যাঁ তন্ময় শুনতে পাচ্ছ কি, আশা করি শুনতে পাচ্ছ। হ্যাঁ তন্ময় মেবি আমাদের এই প্রথম জয়েন করলাম, যে জয়েন করছে, খুশি হলাম। এখন একটা বিষয়, এখানে একটা বিষয় বলি, তন্ময় নামে আমার একটা কলেজ ফ্রেন্ড আছে, বুঝছো, এখানে যারা যারা আসো প্রত্যেকের নামের মধ্যে কারোর নামই আমার পরিচয় নাই, ফাহমিদা, স্নেহা, তারপরে হচ্ছে ইমাম, রাসেল, সাবিহা, মানে তোমাদের সাথে, মানে তোমাদের নামের সাথে আমার কোনো ফ্রেন্ড সার্কেল মিল নাই, কিন্তু তন্ময়ের নামের সাথে আমার ফ্রেন্ড সার্কেল মিল আছে একটা। আমার একটা কলেজ ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, ওর নাম তন্ময় আর কি। আচ্ছা যাক, খেয়াল করো। তো এটা যে বলতেছিলাম, উত্তেজিত করলে কি হবে, আমাদের আগের মতোই হবে 1s2 2s1 2px1 2py1 2pz1, কিন্তু এ জায়গার মধ্যে আমাদের দুইটা অরবিটাল কি হবে, অসংকরিত থাকবে। আগে ছিল একটা অরবিটাল শুধু 2pz, আর এখানে 2pyও হবে অসংকরিত অরবিটাল, 2pz হবে অসংকরিত। এটা মনে রাখবে, এখানে পাই বন্ড হবে দুইটা, আর এখানে পাই বন্ড হবে একটা। এখানে হবে কি একটা পাই বন্ড, আর এখানে হবে দুইটা পাই বন্ড, এই জন্য কি দুইটা অসংকরিত অরবিটাল, 2py1 আর 2pz1। তো থাকবে শুধু 2s1 আর 2px1, এই দুটাই থাকবে। তো এখানে এস থেকে আসতেছে একটা, আর পি থেকে আসতেছে একটা, এই জন্য সংকরিত যে অরবিটাল তার নাম এসপি অরবিটাল। তো এসপি আর 2 নং দেখা 2 2, আর উপরে 1 দেখা 1 1 দিলাম, এটা হচ্ছে নিয়ম আর কি। এটা কি বুঝতে পারছো না, মানে ভেঙে লেখার নিয়ম হচ্ছে এটা, মানে এটা ফরম্যাটটাই লিখতে হয়, বুঝছো এতটুকু সবাই? কথা বলো প্লিজ, এতটুকু ক্লিয়ার? কথা বলো, একজন দুজন বলো, চুপচাপ থাকলে হয় কেমনে, একটু কথা তো বলতে হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা বুঝছো, বলতেছো, ওকে। আচ্ছা এবার যাচ্ছি নেক্সট শেপে আমরা যাই। শেপটা কি এবার আঁকবা, এই শেপটা একটু জটিল শেপ। তো এই শেপটা আঁকার জন্য আমাদেরকে দুইটা অসংকরিত যে ইয়াটা আছে সেটা আঁকতে হয়। দেন এটা ওভারল্যাপিংটা একটু আবার ঝামেলা, তো এটা তেমন কঠিন না, আমি জাস্ট এটা দেখা দিই কীভাবে আঁকতে হবে। জাস্ট তোমরা একটু ফরমেশনটা খেয়াল রাখবা, আমি কীভাবে কী করতেছি, কোনটার পর কোনটা করতেছি, জাস্ট এই ফরমেশনটা যদি খেয়াল রাখতে পারো তাহলে এটা কোনো প্যারাই না, একবারে ইজি। জাস্ট আমি দেখাবো এই স্ট্রাকচার কীভাবে আঁকতে হয়। স্যারে বলছে ওইটা, এটা যদিও বলে নাই, যদি চলে আসে আর কি। ওকে, তো আমি আঁকবো যেভাবে, খেয়াল রাখবো। প্রথমে মূল কথা হচ্ছে কার্বন দুইটা আমাকে দিতে হবে দুই জায়গায়। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে এই হচ্ছে কার্বন একটা, এই হচ্ছে কার্বন আরেকটা, দুইটা কার্বন দিলাম। এখন আমাদের দুইটা অসংকরিত অরবিটাল আঁকতে হবে। প্রথমটা একবার ঠিক সোজা করে, যে প্রথমটা আগের মতো, এই যে সোজা, নিচেরটাও কি সোজা, আমার লগে লগে আইকো, তাহলে ইজি হবে। এখানেও সেম, প্রথমটা আসবে সোজা, যদিও আঁকতে গেলে একটু অন্যরকম হয় মাঝে মধ্যে আমার। প্রথমটা সোজা গেল, এরপর একটু বাঁকা হবে, বাঁকাটা হবে কি এইখান থেকে, দেখো এটা আঁকতে পারবা ইজিলি। এখন বাঁকাটা হবে কি, বাঁকাটা হবে এইভাবে, আর এটার বাইরে অংশ আসবে এইটুকু, এই। আর এখানেও সেম টু সেম তোমার বাঁকা হবে এই জায়গাতে, এইভাবে এইভাবে বাঁকা হবে। দেখো তো আঁকতে পারো কিনা, জাস্ট এই স্ট্রাকচারটা একটু কঠিন, এটা আঁকতে গেলে ঝামেলাটা লাগে। এতটুকু বুঝছো, এতটুকু বুঝতে পারলেই হবে, এতটুকু ক্লিয়ার।
জাস্ট এভাবে আঁকবা। ক্লিয়ার। জি বুঝছি। এবার এইখান থেকে এই ফরমেশনটা দিবেন এইভাবে, এগুলো হবে এইভাবে ফরমেশন। আর নিচেরটা হবে কি হবে, নিচেরটা হবে এইভাবে, এই দুইটা মিলে একটা পাই বন্ড, এই যেটা এটা আর এটা মিলে একটা পাই বন্ড। এরপরে হচ্ছে এইখানে যে ফরমেশনটা আছে, এই জায়গা থেকে এইভাবে দিবেন, একটু রাউন্ড হবে হালকা করে একটু, এই আবার এইখান থেকে এইভাবে একটু নিচ থেকে দেন, তেলেই হবে ইজিলি। এই যদি একটু বেশি উপরে ঢেসে যাই হোক, আর একটু নিচে দিলে ভালোই তো। এই দুইটা মিলে হবে আরেকটা পাই বন্ড, বুঝছেন? এটা হচ্ছে মেন ফরম্যাট। এরপরে এই যে মাঝখান থেকে, আচ্ছা এটা কি আঁকতে পারছো বা বুঝছো এতটুকু? এটা হচ্ছে মেন ইস্যু হচ্ছে এটা যদি আঁকতে পারো বাকিগুলো একবার ইজি। এটা আঁকতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে যে এইভাবে দিয়া এই যে একটু মোটা করে দিবা এতটুকু। আর এটা তো আসবে না, একটু বড় হয়ে যাবে, এটা যাই হোক একটু বড় হয়ে গেছে, যদিও শেপটা তো বড় হওয়ার কথা না, মাঝামাঝি আসবে। মাঝামাঝি তো আসতে পারে না, একটু ছোট বড় হয়ে গেছে, সমস্যা নাই। এটা হবে সিগমা বন্ড। এরপরে এইখান থেকে হবে এইখানে একটা, এইখান থেকে হবে এইখানে একটা, আর এই জায়গায় আসবে একটা গোল এইচ, এখানে আসবে একটা গোল এইচ, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে হাইড্রোজেন, এই যে ইলেকট্রন। এবার দেখেন যে পটা পারলেন কি না আঁকতে। এই হচ্ছে তোমার C2H2 এর স্ট্রাকচার, বুঝছো সব এতটুকু? এই যে এই সেই স্ট্রাকচার আর কি। এরপরে হচ্ছে গিয়ে এটা দুই দিকে কার্বন দিয়ে জাস্ট 3টা দাগ দিব, 2টা পাই একটা সিগমা, আর কার্বন বন্ধন হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এ লিখে দেওয়ার পর বন্ডিং এ লিখে দিব, এরপর হচ্ছে জাস্ট বিবরণ যা আছে তা লিখে দিব, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই যে হাইব্রিডাইজেশনের যে কঠিন টার্ম এটা। তো আশা করি এগুলো বুঝছো। এখন আমি যেটা বলি, মূল ফোকাস পয়েন্টে আমাদের আলোচনা মানে এগুলাই, তবে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমাদের এই দুইটা বন্ড করলেই হবে, মানে দুইটা হ্যাঁ। হাইব্রিডাইজেশন করলেই হবে। হ্যাঁ, 2টা পড়লেই এনাফ, এখান থেকে আসবে ইনশাল্লাহ, স্যার বলছি। এবার এখন কোনো প্রশ্ন আছে কিনা এখানে? আর কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন না থাকলে এখানে সংজ্ঞা কি বলবো, এই কেমিক্যাল বন্ডের মানে সংজ্ঞা কি আসবে? এগুলো সব আগে দেওয়া আছে গ্রুপে, আমি সাবমিট করে দিব নে কি কি থাকবে এর মধ্যে। হ্যাঁ, ওরা দিয়ে দিব নে, সংজ্ঞা ডেফিনেশনগুলো দিয়ে দিব। এখানে তো আর কোনো সমস্যা নাই, এখানে রিঅ্যাকশনে কোনো সমস্যা আছে বা যোগের মধ্যে কোনো প্রবলেম আছে? না ভাই ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলি আমাদের যে SPDF এর যে শেপগুলো সেগুলো যদি পরীক্ষা দিয়ে দেয় আবার এগুলো আঁকবা। যেমন S হচ্ছে স্ফেরিক্যাল, একটা বৃত্ত আঁকা XYZ দিয়ে জাস্ট বরাট করে দিবা, বৃত্ত শেষ, এটা পারবা। এরপর হচ্ছে আমাদের কি পি অরবিটালের 3টা শেপ, PX PY PZ। প্রথমে X অক্ষ আঁকবা, Y অক্ষ আঁকবা, Z অক্ষ আঁকবা, আঁকার পরে X অক্ষ বরাবর তুমি ডাম্বেলগুলো দিবা। এই যে এটা তো আঁকতে পারবা নাকি, জাস্ট এরকম গোল্লা দিয়ে দিবা, দিলেই হবে। আবার Y অক্ষ বরাবর থাকলে এরকম Y অক্ষ হবে, PX অরবিটাল, PY অরবিটাল, আর PZ বরাবর থাকলে এরকম গোল্লা হবে। এগুলোকে আঁকতে পারবা না? রিভিউ করতেছে আর কি, যদি এরকম চলে আসে পারবা তো নাকি? এটা পারবা। আচ্ছা, এটা ডাম্বেল, এটা ডাম্বেল শেপ বলে। আর আরেকটা হচ্ছে তোমার যদি আসে ডিটাও আঁকতে হবে, ডিটাও সেম। ডিতে 5টা আছে, DXY, DYZ, DZX, আর হচ্ছে কি DX² - Y² হচ্ছে DZ²। এটা হচ্ছে 2 ডাম্বেল শেপ। এখন এগুলো আঁকতে পারবা, জাস্ট X অক্ষ Y অক্ষ সব আঁকবা, 2 মাঝখান দিয়ে দিবা সব। X আর Y দিবা যখন, তখন থাকবে XY, আর YZ দিবা যখন থাকবে YZ, আর ZX দিলে হবে ZX, মানে সবগুলো মাঝখান দিয়ে যাবে, আর নাম হবে XY YZ ZX, বুঝছো? জাস্ট এভাবে দিলেই হবে। আচ্ছা, এরপরে পরবর্তী X² Y² কি হবে জানো? X অক্ষর উপরে হবে আর Y অক্ষর উপরে হবে। এরকম থাকলে X² - Y², আর Z² হবে কি, জাস্ট Z অক্ষ বরাবর একটা হবে আর একটা বৃত্ত হবে, শেষ। এটাকে বলা হয় 2 ডাম্বেল শেপ। যদি এটা মিড টার্মে ছিল, এটা ফাইনাল আসবে কিনা আমি জানি না, তারপর রিভিশন দিলাম। আর বলো, কোনো প্রশ্ন আছে এখানে কারো?
না। ওকে, এবার লাস্ট অফ অল যে আমাদের ইয়াটা, যদি এটা আসার মতো না, স্যার যদি বলে নাই, অ্যামোনিয়া, পানি আর হচ্ছে গিয়ে মিথেন, জাস্ট সেম টু সেম আমরা কার্বন স্ট্রাকচার করে sp3 দিব। এরপরে জাস্ট আমাদের এই যে এই স্ট্রাকচারগুলো আঁকতে হবে, কার্বনের, মিথেনের জন্য স্ট্রাকচার এটা, বন্ড অ্যাঙ্গেল এত, তারপর ট্রাইহেড্রা স্ট্রাকচার, তারপরে এটা, তারপর হচ্ছে গিয়ে আমাদের একটু বিবরণ দিতে হবে পিছনে, শেষ। আচ্ছা বিপিবিপি হচ্ছে, আচ্ছা বলি, বিপিবিপি হচ্ছে বন্ড পেয়ার যে বিকর্ষণ, মানে একটা বন্ধন একটা বন্ধনকে যে বিকর্ষণ করে, বন্ড পেয়ার বিকর্ষণ, বিপিবিপি। ওকে, আচ্ছা এরপরে আমাদের যদি যে অ্যামোনিয়া আসে, অ্যামোনিয়ার জন্য স্ট্রাকচার অ্যামোনিয়াভাবে করতে হবে, জাস্ট দিতে হবে এরকম অ্যামোনিয়া স্ট্রাকচারটা, ট্রায়াঙ্গেল পিরামিড, বন্ধন কোণ দিতে হবে, এবং যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা দিতে হবে। এগুলো বেশি করি না, ইজি পারবা, এগুলো কোনো সমস্যা নেই। পানিটা তো আসলে পারবো, অক্সিজেন দিয়ে করবো, লাস্ট অফ অল অক্সিজেনের জন্য ভি শেপ হবে, আর এগুলো না দিলেও সমস্যা নেই, বিপিএল পিএলপি হাবিজাবি। এবং বন্ড অ্যাঙ্গেলের যে কারণটা, সে কারণটা কেন হলো এগুলো লিখে দিব, হিসেবে শেষ। তো এগুলো আসার মতো না, যে আমাদের দিছে মিড টার্মে, সেমিস্টারে দেওয়ার কথা না, যদি দিয়ে দেয় রিভিশন দিয়ে যাবো, আমি নোটটা দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিয়েছিলাম আমি অলরেডি। এ হচ্ছে আমাদের এতটুকু স্ট্রাকচার। এখন বলো কোনো প্রশ্ন আছে এখানে কারো, কোনো এনিওয়ান? আচ্ছা এখন আমাদের এরপর আর কি বাকি আছে, আমি তো মোটামুটি সবে আলোচনা করলাম, এরপরে আমাদের যেটা বাকি থাকবে, দেখেন আমি বুঝা দিই, আমাদের যেটা বাকি থাকবে সেটা হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রো কনফিগারেশন মোলিবডেনাম। এটা কিন্তু আমি দেখাই নেই, এটা দ্বীপের ইয়া থেকে দেখে নিও, মোলিবডেনাম কীভাবে ইয়া করতে হয়, 1s2s2 p3s3 p3d। আমি কি এটা দেখা দিব এখন একটু, তার দেখি। এটা তো মৌলটা হচ্ছে কি আমার, এই যে রসায়নের, এই যে আমাদের এটা হচ্ছে কত নং মৌল, এই যে 42 নং মৌল। এটাই স্যারে বলছে ভালো করে শিখতে, যেখানে তোমার, আচ্ছা যেখানে তোমার যে 5s 4d 5s এই পর্যন্ত স্ট্রাকচারটা একটু বড়, তো দেখি আমি, হ্যাঁ কত 42, আচ্ছা দেখি স্ট্রাকচারটা আমি ইয়া করতে পারি কিনা, স্ট্রাকচার না অবশ্য, ইলেকট্রন বিন্যাস। আচ্ছা হ্যাঁ আমি একটু দেখি, মোলিবডেনাম এমও 42 পর্যন্ত যাবে, হ্যাঁ। তো 1s 2s 2p 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d, আচ্ছা এরপর হচ্ছে 4f 5s 5p, আগে পড়ে দিলে সমস্যা নাই, 5s 5p 5d, আর যাবে না মেবি, হ্যাঁ যাক দেখি। আচ্ছা বলি 4f, বলি একটা বিষয়, 4f দিলে তেমন সমস্যা হবে বিষয়টি এরকম না, 4f না হইলেও 0 লিখলেও সমস্যা নেই, বা 4f না দিলেও সমস্যা নেই, দেখি আমরা কতটুকু যাই। প্রথমে আমাদের এখানে 2 2 6 2 6, আমাদের এখানে 2 দিয়ে এখানে 10, টোটাল গেল কয়টা, 42টা হবে, এখানে হচ্ছে 42টা, হ্যাঁ 10 18 20 30, আরও লাগবে 12টা। তো 12টার জন্য এখানে আমাদের 4p আছে 4d আছে, এইগুলো আছে, তো মেবি স্ট্রাকচার অনুযায়ী এখানে আমার 6টা আসলো, আরও তো 6টা বাকি, আরও 6টার মধ্যে মেবি এইখানে আসবে 2টা, আরও 4টা আসবে মেবি এইখানে, এটা স্ট্রাকচার মেবি, প্রাথমিক স্ট্রাকচার মেবি এইটা, আর এইগুলো লাগবে না, এটা 0 এটা 0 এটা 0, দেখো দ্বীপ ঠিক আছে মেবি না, হ্যাঁ প্রাথমিক স্ট্রাকচার হচ্ছে এটা। কিন্তু এখানে ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে গিয়ে 4ডির মধ্যে 4 আসছে, 4ডিতে থাকাটা একটু ঝামেলা। এখন যে কাজটা হবে, এই 4s এর ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে, আর সবই সেম থাকবে। এটা হচ্ছে আমাদের মানে, এটা আমাদের মানে আসল স্ট্রাকচার না, আসল স্ট্রাকচারটা হচ্ছে একবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেম হবে, হ্যাঁ এইটা সেম টু সেম থাকবে, এটা আমি লিখলাম না সময় স্বল্পতার জন্য। মূলত আমার স্ট্রাকচারটা চেঞ্জ হবে, 4d হবে, 4p লেখা লাগবে না, সরি 4f লেখা লাগবে না, আর 5sটা লেখা লাগবে। মূলত d হবে 5 আর s হবে তোমার 1, এই হচ্ছে পার্থক্য। এতটুকু লিখলেই আমাদের মোলিবডেনামের স্ট্রাকচার শেষ। বুঝতে পারছো ব্যাখ্যাটা সবাই? জাস্ট এটা জাম করবে, তবে জাম করছে দেখাইতে হবে না, পরের লাইনে লিখে দিলেই হবে। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস, আমাদের বইতেও লেখা আছে মোলিবডেনাম, যেটা এই যে তোমার, হ্যাঁ এই যে
5s1 4d5 শেষ। এটাই হচ্ছে স্ট্রাকচার। এরপরে আর কি লাগবে আমাদের, তো হচ্ছে স্ট্রাকচার কমপ্লিট, তাই না? এই যে এটা কমপ্লিট, এবার হচ্ছে এই যে এটা পসিবল নট পসিবল এগুলো একটা পড়লে জানা যাবে। আর আমি তোরা দেখাই দিলাম, এসপিটিভ দেখাইলাম। আর এই যে 4s আগে কেন যাবে, 3 পরে যাবে, এটা নাও দিতে পারে। আইসোটোনটা পড়ে যায়ও যদি আসে। আর কোভ্যালেন্ট বন্ড এর একটা বিষয় আছে, এটা দেখেছে, এটা আমি জানি না কেমনে কী করছে। যাক, এই হচ্ছে টোটাল অফ আমাদের সামারি। আর তেমন কিছু বাকি নাই যতটুকু ধারণা। লাস্টে যে ইলেকট্রোকেমিস্ট্রিটা বাকি আছে, এই পিডিএফটা আমি তেমন ধরি নাই, কারণ ইলেকট্রোকেমিস্ট্রির যে ডায়াগ্রাম সেটা আমি এখন ওরকম দেখি নাই। দেখি যদি পারি ডায়াগ্রামটা এঁকে দিবনে বা দেখা দিবনে। আপাতত 4 সেটে যে প্রশ্নগুলো ছিল বা যে টপিকগুলো ছিল সেগুলো ভালো করে রিভিশন দাও। আর যে তোমার হচ্ছে গিয়ে এই যে স্ট্রাকচারগুলো এগুলো দেখে যাও, মিথেন, পানি, অ্যামোনিয়া, এগুলো একটু দেখে যাও, একটু এঁকে যাও, আশা করি হয়ে যাবে। তেমন কোনো প্রবলেম নেই। আর অবশ্যই এই স্ট্রাকচারটা মাস্ট বি কমপক্ষে 2বার আঁকবা। এই যে কোনটা জানি, যে এটা এই স্ট্রাকচারটা কমপক্ষে 2বার এঁকে যাবা, কারণ ভুল হলে কিন্তু নাম্বার পাবা না। এই যে C2S4 ডায়াগ্রামটা এঁকে নিবা। হ্যাঁ, আচ্ছা, যার কাছে আছে দিয়ে দিও গ্রুপে। এটা অবশ্যই 2বার আঁকবা, আজকে রাত্রে এঁকে ফেলো, তাইলেই হবে। আর ডেফিনেশনগুলো সব গ্রুপে দিদি বোনের ছবি ওখান থেকে ডেফিনেশনগুলো পড়ে নিও, তাহলেই হবে। এর বাইরে আর তেমন কিছু লাগবে না। আমাদের এ হচ্ছে 5টা আইটেম। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 1 সেট, তারপর হচ্ছে আমাদের অ্যাসিড বেস থেকে 1 সেট, তারপর হচ্ছে থার্মোকেমিস্ট্রি থেকে 1 সেট, তারপর কোয়ান্টাম নাম্বার থেকে 1 সেট, আর কেমিক্যাল বন্ড থেকে 1 সেট। এই হচ্ছে মোট 5 সেট। তো আশা করি মোটামুটি একটা রিভিশন করাতে পারছি, যে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রায় 12টা বেজে গেছে, হ্যাঁ 12টাই বেজে গেছে। আলহামদুলিল্লাহ খুশি হলাম যে আজকে প্রায় অনেকেই ক্লাস করতে আসছো, প্রায় 12-13 জনের মতো ক্লাস করছো। আর আমাদের এর আগে যে ডিসকাশন ক্লাস ছিল সেগুলোতেও চেষ্টা করে গেছো। তো আমাদের তো এটা কেমিস্ট্রি মানে একটাই কোর্স, আর তো কোনো কোর্স নাই। তারপরেও আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম ওভারঅল রিভিশন দেওয়ার জন্য। তো তারপর যদি কনফিউজ থাকে কোনো আমাকে জানায়ও, বা বাকিদের সাথে আলোচনা করো। আমার কনফিউজ থাকলে তোমাদেরকে বলবো, সমস্যা নাই। ডিসকাশন ক্লাস তো আমি যে সবসময় তোমাদের গাইড দিব বা তোমাদেরকে হেল্প করবো এরকম না, তোমরাও হেল্প করবা একে অপরকে, এটা হচ্ছে মূল পারপাস আমাদের। তো আমাদের এই যে বন্ডিংটা এই যে সবসময় থাকে, সেটার দিকে খেয়াল রাখবা। যে কোনো প্রয়োজনে সবার সাথে খোলামেলা আলোচনা করবা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর কখনো মানে কারোর সাথে এরকম না যে কারোর সাথে কথা বলি না, তার সাথে কথা বললে সে ভাব দেখায়, এরকমটা না। আমরা সবাই এজ এ ফ্রেন্ড, আমাদের যে বিপদ আপদে সবসময় থাকতে হবে। তো যাই হোক, আমি আসলে কথা ওরকমভাবে মাইন্ডে বলি নাই, আবার কথা ওরকম মাইন্ডে নিও না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। তো আশা করি সব কিছুই ঠিকঠাক। আমাকে বলতে পারো কারো কোনো কি প্রশ্ন আছে, থাকলে বলতে পারো। আর আদারওয়াইজ তাহলে আমরা এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। তো ক্লাসে শেষ পর্যন্ত মোটামুটি ছিল কারা কারা দেখি, তন্ময়, সাবিহা, ফাহমিদা, অর্ক, দীপ। আচ্ছা, ফাইন্যান্স, ইমাম, সাদমান আর সিয়াম। ওকে, তো আজকে পর্যন্তই। তো দোয়া করি সবাই, আগামীকাল আমাদের সকলের পরীক্ষা ভালো হোক, আমরা এই আশা করি। ওকে, সব দিয়ে দিব, আস্তে আস্তে পেয়ে যাবা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।